স্যার স্যার আমরা ইসমাইল তো স্যার আসলে একটু রেকর্ডিং করার পারমিশন দিয়ে দিন স্যার, আমারটা হচ্ছে না। স্যার আমরা তো এমনি ইলোজার, আমাদেরকে দিলে তো আমরা বেশি উপকৃত হতে পারি আসলে, যদি দেখেন আর কি। আপনারা ক্লাসে আমার শুনবেন, রেকর্ডিং কি সব পরে শোনার সময় থাকে আসলে? আমি এটাকে ইমপ্র্যাকটিক্যাল মনে করি। আসলে ক্লাসের পরে রেকর্ডিং শোনার সময় না, নিজে নিজে পড়তে হবে, না বুঝলে স্ক্রিনশট দিতে হবে। এটা এটা আসলে আমার কাছে যৌক্তিক মনে হয় না যে পরে রেকর্ডিং শুনেন। আমি নিজে যখন পড়ি এরকম অনেক রেকর্ডিং করছি, আমার কোনোটাই আরেকবার শোনা হয় নাই। নিজেকে পড়তে হবে, না বুঝলে খুব দ্রুত হেল্প নিতে হবে। আমরা তো আছি, আপনি যদি কোনো একটা আইটেম না বুঝেন আমাকে ফোন দিবেন যে এটা কি বলছে। হ্যাঁ সেটাই, দরকার তো নাই, আপনি তো নিজেই রেকর্ডিং করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। রেকর্ডিং করা খুব সহজ, কিন্তু রেকর্ডিং শোনাটা খুবই বিরক্তিকর। একটু না বুঝলে কি জানি বলছে, আবার পিছনে যাও, আবার ওই জায়গাটা খুঁজে বের করো, অনেক সময় নষ্ট। ততক্ষণে আপনি নিজে পড়বেন একটা আইটেম, কোথাও না বোঝা গেলে সাথে সাথে নক দিবেন যে এটা বুঝি নাই, এটা বলেন। আমরা সময় করে এটা অ্যান্সার দিব একটা উদাহরণ দিয়ে। যদি না পারি তাহলে অন্য কারো হেল্প নিব। অথবা আমাদের এত বড় একটা গ্রুপ আছে, আমাদের সবার দায়িত্ব আমাদের সবার প্রতি। আপনি গ্রুপে স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে কেউ না কেউ অ্যান্সার করবেই। আপনারা দিয়ে দেখেন না কি হয়, কোনোটা বাদ যায় আমাদের? ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরু করি। আমাদের আরো 4-5 জন জয়েন করে নাই, আমাদের তো আর কিছু করার নাই, আমরা নোটিফাই করছি। যারা বাদ পড়বে তাদের জন্য সমবেদনা। তো আমরা 2-3 থেকে পড়বো। দ্য প্রমিস ফ্রম দ্য কাস্টমার। কাস্টমারের দিক থেকে প্রমিসটা কি হবে? তাহলে সে একটা প্রপারলি আগ্রহ করলেই হবে না, একটা প্রপার চ্যানেলে তাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা গেল। এখন তার প্রমিসটার নেচারটা কি হবে সেই নিয়ে আমরা পড়বো। এটা পারমিসিবল না যে ডকুমেন্ট অফ প্রমিস টু পারচেজ সাইন বাই দ্য কাস্টমার, যেই ডকুমেন্টটা পারচেজ করার জন্য প্রমিস করার জন্য করতেছে, যেই ডকুমেন্টে, সেই ডকুমেন্টটা শুডে বাইলেটারাল প্রমিস। সেই ডকুমেন্টটা বাইলেটারালি হবে। কাস্টমার এবং ব্যাংক দুইজন মিলেই প্রমিস করবে যে আমি কিনে নিয়ে আসবো, আপনি আমার থেকে কিনে নেবেন। এটা বাইলেটারাল, দ্বিপাক্ষিক, পরস্পর দুই পক্ষের এই ধরনের একটা প্রমিস থাকবে, ওয়াদা পরস্পরের প্রতি। সেটা হলে এটা জায়েজ হবে না। which is binding on both party, দুই পক্ষের জন্য যদি হয় সেটা আসলে জায়েজ হবে না। এটা হবে তাহলে কার জন্য হবে? দ্য কাস্টমার প্রমিস টু পারচেজ and the related contractual framework are not integral to a মুরাবাহা ট্রানজাকশন। তাহলে এটা কি হবে বলছে, এখানে বলে নাই, সেটা হবে একপাক্ষিক হবে। অর্থাৎ কাস্টমারে নিজে নিজে একটা ইউনিলেটারালি একটা প্রমিস করবে, তার ওই ডকুমেন্টটা, প্রমিসের যে পেজটা, ওই পেজের মধ্যে থাকবে কাস্টমার নিজে আগ্রহ, নিজে একটা প্রমিস করবে যে আপনি যদি আমার জন্য আমাদের আগ্রহ এবং এই আবেদনের প্রেক্ষিতে এই পণ্যটা কিনে নিয়ে আসেন, তাহলে আমি আপনার থেকে এটা কিনবো। এটা একপাক্ষিক প্রমিস। পরবর্তী সময় একপাক্ষিক হওয়ার কারণে কি হবে এটা আমরা পরে আলাপ করব। The customer promise to purchase and the related contractual framework are not integral to মুরাবাহা transaction. তাহলে কাস্টমারের এই যে প্রমিস করতেছে যে এটা কিনবে, এটা এবং এই ধরনের যে ফ্রেমওয়ার্ক, মানে হলো আরো যে কাজ, এখানে যে আরো অনেক কিছু থাকে, সেগুলো, এই ডকুমেন্টেশনটা বা এই যে তার একপাক্ষিক একটা চুক্তি সে নিজে করতেছে, নিজের উপরে আরোপ করতেছে, এইটা মুরাবাহা ট্রানজাকশনের কোনো অবিচ্ছেদ্য অংশ না, but are intended to provide assurance that the customer will complete the transaction after the item has been acquired by the institution. বরং এটা একটা তার একটা গ্যারান্টি, একটা নিশ্চয়তা জ্ঞাপন যে কাস্টমার অবশ্যই এই ট্রানজাকশনটা কমপ্লিট করবে, পূর্ণ করবে, যদি আইটেমটা অ্যাকোয়ার করা হয় ইনস্টিটিউশন কর্তৃক। ইনস্টিটিউশন যদি ফ্রিজটা কিনে নিয়ে আসে, তাহলে কাস্টমার এটাকে কিনে তার এই ওয়াদাটাকে ফিল আপ করবে এবং ট্রানজাকশনটা কমপ্লিট করবে, এটুকু মাত্র। এটা একটা এসিউরেন্স, কিন্তু এটা মুরাবাহা ট্রানজাকশনের ইন্টিগ্রাল কোনো পার্ট না। If the institution has also other opportunity to sell the item, ইনস্টিটিউশনের যদি এই ধরনের কোনো অপশন থাকে যে ইনস্টিটিউশন এই ধরনের আইটেম অন্যত্র সেল করতে পারে, তাহলে এই ধরনের প্রমিস নেওয়ার আর কোনো দরকারই নাই। জি, 2-3 টিউটারে পড়তেছি আমরা এখনো। মানে কাস্টমারের যে প্রমিস, যে পারচেজ করার এবং পারচেজ করার যে প্রমিসের যে
পেজটা বা প্রমিস করা যে ডকুমেন্টটা, এটা মুরাবাহা ট্রানজাকশনের কোনো ইন্টিগ্রাল অবিচ্ছেদ্য অংশ না, বরং এটা একটা নিশ্চয়তা জ্ঞাপন করা যে যদি ইনস্টিটিউশন এটাকে এই ধরনের অ্যাকোয়ার করে নিয়ে আসে, অ্যাকুইজিশন করে, মানে এই ধরনের একটা ফ্রিজ কিনে নিয়ে আসে, একটা লিফট কিনে নিয়ে আসে, তাহলে অবশ্যই সেটা কাস্টমার কিনে নিবে, এই মর্মে একটা নিশ্চয়তা জ্ঞাপন করা, এতটুকুই এটার ভ্যালু। এর বাহিরে এটার কোনো আসলে এটার কোনো কাস্টমারের নিজের একপাক্ষিক একটা ওয়াদা, এটার কোনো আসলে কোনো লিগ্যাল ভ্যালু নাই। ইফ দ্য ইনস্টিটিউশন হ্যাজ অলসো হ্যাভ আদার অপরচুনিটি টু সেল দ্য আইটেম, এ ধরনের আইটেম কিনে নিয়ে অ্যাকোয়ার করার পরে যদি ইনস্টিটিউশনের অপরচুনিটি থাকে যে সে অন্য কোনো গ্রাহকের কাছে এটা সেল করতে পারবে, তাহলে দেন ইট মে নট নিড সাচ এ প্রমিস ফর কন্ট্রাকচুয়াল ফ্রেমওয়ার্ক, তাহলে এই ধরনের প্রমিস কাস্টমার থেকে নেয়ার কোনো অর্থ নাই, কোনো দরকারও নাই, কোনো প্রয়োজন নাই। যেহেতু অ্যাভেলেবেল এই ধরনের গ্রাহক পাওয়া যায়, যদি আমি অ্যাকুইজিশন করে নিয়ে আসি, তাহলে আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আমি অন্য যে কারো কাছে এটা সেল করতে পারবো। এই ধরনের অপরচুনিটি থাকলে তাহলে এটা এই ধরনের একটা প্রমিস করার কোনো দরকার নাই, তাহলে প্রমিসের কোনো ভ্যালু নেই। আসলে প্রমিসটা যেহেতু একপাক্ষিক, যে কোনো সময় সে যদি ফিরে যায় সর্বস্ব সে গুণাগার হবে, কিন্তু এখানে কাস্টমারের দিক থেকে হয়তো ব্রিচ অফ কন্ট্রাক্ট করার কারণে কি সিচুয়েশন দাঁড়াবে এটা আমরা পরে পড়বো, কিন্তু এখানে এটা মুরাবাহা ট্রানজাকশনের কোনো ইন্টিগ্রাল পার্ট না, এটা এখানে ক্লিয়ার করা হয়েছে। বাইলেটারাল প্রমিস কাস্টমার এবং ইনস্টিটিউশনের মধ্যে পারমিসিবল সম্ভব যদি ইফ দেয়ার a bilateral promise between the customer and the institution is permissible only if there is an option to cancel the promise, which may be exercised either of the both promisor or by either of one of them. মানে হচ্ছে বাইলেটারাল প্রমিস দ্বিপাক্ষিক চুক্তি, একটা ওয়াদাও সম্ভব, আপনার কাগজটা দ্বিপাক্ষিকও হইতে পারে, তবে সেখানে তাহলে আবার ক্লজ দিতে হবে যে আমাদের যে কোনো এক পক্ষ যদি নিজেকে এটা থেকে প্রত্যাহার করে সে অধিকার তার থাকবে এবং প্রত্যাহার করলে অন্য পক্ষ সে ব্যাপারে কোনো আপত্তি দিবে না। এই ধরনের যদি আসলে দুই প্রমিসর একজন একজনকে এই ধরনের অপশন দিয়ে রাখে, তাহলে বাইলেটারাল প্রমিস হইতে পারে। আসলে এই বাইলেটারাল প্রমিস আর একপাক্ষিক প্রমিস এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য থাকলো না, এটা আসলে বাইলেটারাল প্রমিস নামে মাত্র, বাস্তবে বাইলেটারাল প্রমিস না। It is permissible for the institution and the customer after the latter has given a promise but before the execution of the Murabaha to agree to revise the term of the promise, whether with respect to the deferment of payment, the markup or the other term. এটা permissible institutional জন্য এবং কাস্টমারের জন্য after the later অর্থাৎ customer has given a promise, কাস্টমার একটা প্রমিস দেওয়ার পরে একটা কাস্টমার একটা প্রমিস দিল, বাট বিফোর দ্য এক্সিকিউশন অফ মুরাবাহা, কিন্তু মুরাবাহা চুক্তির আগে এবং প্রমিস দেওয়ার পরে ওই সময়ের মধ্যে ইনস্টিটিউশন এবং কাস্টমার মিলে যদি টু এগ্রি টু রিভাইজ দ্য টার্ম অফ দ্য প্রমিসের যে টার্মগুলো আছে, তাদের যে শর্ত আছে সেগুলো যদি তারা রিভাইজ করে কোনো সংশোধনে আনতে চায়, সেটা তারা করতে পারে উইথ রেসপেক্ট টু দ্য ডিপার্টমেন্ট অফ পেমেন্ট। যেমন বলতে পারে যে ঠিক আছে আমরা বাকিতে আমি আপনার থেকে এটা কিনে নিব, আগে বলছিল নগদে কিনে নিবে, এখন বাকি দিনে ঠিক আছে কোনো সমস্যা নেই। তা মার্কআপ আগে বলছিল 10% প্রফিট দিয়ে আপনার থেকে কিনবো, এখন বলতেছে এটা 15% বা 12% অথবা 9% কিনবো, ওকে কোনো সমস্যা নাই। অর আদার টার্ম, যে কোনো টার্ম এই সময়ও চেঞ্জ করা যাবে। বিফোর এক্সিকিউশন অফ মুরাবাহা আফটার দ্য প্রমিস, এই সময় এটা করা যাবে ইনস্টিটিউশন এবং কাস্টমার যদি এগ্রি করে। দ্য টার্ম অফ দ্য প্রমিস ক্যান নট বি রিভাইজ এক্সেপ্ট বাই মিউচুয়াল কনসেন্ট অফ দ্য বোথ পার্টি, দুই পক্ষের সম্মতি ছাড়া একপাক্ষিকভাবে সেটা প্রমিসের টার্ম চেঞ্জ করা যাবে না। ইট ইজ পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু পারচেজ দ্য আইটেম ফ্রম এ সাপ্লায়ার অন এ সেল অর রিটার্ন বেসিস। এটা খুব গুরুত্ব সহকারে বুঝবেন, পরবর্তী সময় অনেকে এটা প্রশ্ন করে এবং অনেক জায়গায় যেহেতু এটা আছে এটা পরীক্ষাও আসে। এটা জি সে অর্থে এটা মুরাবাহার পার্ট না, এটা মুরাবাহা ট্রানজাকশন না, মূল মুরাবাহা না। দুইজনে মিলে যেহেতু প্রমিসটা করছে, দুইজনের এটা একজন একজনের সাথে করছে, যদিও এক পক্ষ করছে, অথবা বাইলেটারালও হইতে পারে যদি হয়, এক পক্ষে যদি
তাকে অপশন দেয়া থাকে এরকম। কিন্তু এখন ধরি এটাতে কোনো টার্ম যদি চেঞ্জ করা লাগে, সেটাকে একপাক্ষিকভাবে টার্ম চেঞ্জ করলে হবে? না, এটা ঠিক আছে আপনার পয়েন্ট, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন আপনি একটা কাজ আপনার উপরে ওয়াজিব না, আপনি মান্যত করছেন আপনি, তখন কিন্তু এটা যদি মান্যত করে ফেলেন তখন এটা পরিপালন করা এটা ওয়াজিব হবে। আপনি একটা এটা প্রমিজের কোনো আসলে এখানে দরকার নাই। আপনি যদি এই ধরনের সেল অন্য জায়গায় করতে পারেন, তার প্রমিজ তার থেকে নেবেন না। কিন্তু যখন প্রমিসটা নিছেন তার কাছে, তখন সিচুয়েশন কি দাঁড়াবে? যদি টার্মস কন্ডিশন যদি চেঞ্জ করা লাগে, তাহলে তো অবশ্যই তার সাথে আলাপ করে করতে হবে। এককভাবে করাটা কি যৌক্তিক হবে? সেই জায়গাটা আর কি, এটা কনসেপচুয়ালি এটা রং যে একপাক্ষিকভাবে করে ফেলা। দুজনে মিলে আমরা একটা সিদ্ধান্তে আসলাম, চেঞ্জ করা লাগবে আমরা দুজনে মিলে করবো, একপাক্ষিকভাবে আর করবো না। যদিও ওই চুক্তি পরিপালনের যে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, জি বাবা বকা দেনে যাও বাবা, বকা দিবে না চল। তো যদিও আপনার চুক্তিটা একপাক্ষিকভাবে একজনের উপরে অপরিহার্য, রেসপন্সিবল সে, কিন্তু যেহেতু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, সুতরাং যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু দুজনের আলোচনা লাগবে। আর যদি আপনি প্রত্যাহার করে নেন যে আমি এটা পালনই করব না, তাহলে যদি ইউনিল্যাটারাল হয় তাহলে তো আপনি পারবেনই, আর পক্ষ আপনাকে চাপ দিবে না। যদি বাইলেটারাল হয় উইথ অপশন, তাহলে আপনাকে অবশ্যই আলাপ করে করতে হবে। এটা তো মানে কনসেপচুয়ালি জিনিসটা বুঝবেন, চিন্তা করবেন যে আমার এই সময় আসলে কি করণীয়, তাহলে সেটা আর কি। It is permissible for the institution to purchase the item from a supplier on a sale or return basis. এটা খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনার পাশের দোকান, আমরা অনেক সময় যখন কেনাকাটা করতে যাই, তখন দেখি যে যে আমাদের এই দোকানে জিনিসটা নাই, সে অন্য দোকান থেকে নিয়ে আসে। তখন সে কিভাবে আনে? সে যায় বলে যে আমার ক্লায়েন্ট যদি এটা কিনে তাহলে তুই কিনলো, আমি বিক্রি করলাম, আর না হলে আপনাকে ফেরত দিব। তাহলে এটা পারমিসিবল ইনিশিয়েশনের জন্য যে একটা আইটেম সে পারচেজ করবে সাপ্লায়ার থেকে আইটেমটা পারচেজ করার সময় সে বলবে যে সেল অর রিটার্ন, যে আমি ইচ্ছা করলে এই ফ্রিজটা আমার ক্লায়েন্টের জন্য নিচ্ছি, তাকে দেখাবো, যদি সেল করতে পারলাম তো করলাম, না হলে আপনাকে ফেরত দিব। এতে কোনো সমস্যা নাই, শরীয়তে এটা জায়েজ আছে। দ্যাট মিন উইথ দ্য অপশন টু রিটার্ন, এটার অর্থ হচ্ছে যে আপনি একটা অপশন নিয়ে আসবে, ওয়ালটনে আপনি কিনতে গেছেন, ওয়ালটন বললো যে আমি অন্য এক জায়গা থেকে এটা নিয়ে আসছি সেল অর রিটার্ন বেসিস, এবং সে পারবে যে অপশন টু রিটার্ন ইট উইথ ইন এ স্পেসিফিক পিরিয়ড। সে বলবে অন্য এক পার্টে যাতে নিয়ে আসবে তাকে বলবে যে এটা ভাই 2 দিনের জন্য নিচ্ছি, আমি আমি আমার ক্লায়েন্টকে এটা দেখাবো, আমি সাপ্লায়ার, আমি এটা ক্লায়েন্টকে দেখাবো, যদি বিক্রি করতে পারলে তো করলাম, নাহলে আপনাকে ফেরত দিয়ে দেবো। এরকম যদি করে, সেল অর রিটার্ন বলে এটাকে, সেটা শরিয়াতে জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। এই লাইন কি বোঝা গেছে? ইফ দ্য কাস্টমার দেন ডাজ নট পারচেজ দ্য আইটেম, কাস্টমার যদি ওইটা না কিনে, দ্য ইনিশিয়েশন ইজ এবল টু রিটার্ন ইট টু দ্য সাপ্লায়ার, ইনিশিয়েশন এটা সাপ্লায়ারকে ফেরত দিতে পারবে উইথ ইন দ্য স্পেসিফাইড পিরিয়ড, একটা নির্ধারিত সময়ের মধ্যে, অন দ্য বেসিস অফ দ্য কন্ডিশনাল অপশন, ওই শর্তের উপরে ভিত্তি করে, যেটা দ্যাট ইজ স্টাবলিশ ইন শরিয়াতে যেটা প্রতিষ্ঠিত। শরিয়াতে এই ধরনের কন্ডিশনাল অপশন দেয়া জায়েজ, কেয়ার শর্ত দেয়া জায়েজ, সেটার উপরে নির্ভর করে ইনস্টিটিউশন যে সাপ্লায়ার থেকে জিনিসটা আনছিল সেখানে এটা ফেরত দিতে পারবে। ইনস্টিটিউশন আনার সময় ইসলামিক বাংলাদেশ লিমিটেড আপনার ইয়াকে বলে আসছে, ওয়ালটনকে বলছে যে আমি যে আমার ক্লায়েন্টকে এটা দেখালাম, যদি সে এটা কিনলে তো কিনলো, বিক্রি করে দিলাম, না হলে আপনার কাছে ফেরত দিব। এই ধরনের অপশন যদি নিয়ে আসে সেল অর রিটার্ন বেসিস, তাহলে এটা এক্সিকিউট করতে পারবে, এতে শরিয়াতে কোনো সমস্যা নেই। দ্য অপশন বিটুইন দ্য ইনস্টিটিউশন এন্ড দ্য সাপ্লায়ার, ইসলামিক বাংলাদেশ লিমিটেড এবং হলো সাপ্লায়ার ওয়ালটনের মাঝে যে অপশনটা ডাজ নট এক্সপায়ার হবে না বাই দ্য মেয়ার প্রেজেন্টেশন অফ দ্য আইটেম, শুধুমাত্র প্রেজেন্ট করার কারণে আইটেমটাকে টু দ্য কাস্টমারকে দেখানোর কারণে এটা বাতিল হয়ে যাবে না। এটা 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 হলো ওয়ালটন বলতে পারবে না যে ভাই আমার থেকে জিনিসটা নিয়ে আপনি দেখাইছেন তার ক্লায়েন্টেরে, এখন এটা আমি আপনার নিব না, এটা বলার কোনো সুযোগ নেই। সে তো অপশন নিয়ে এটা সেল অর রিটার্ন বেসিসে অপশন নিয়ে আসছিল। বাট ইট এক্সপায়ার, কিন্তু এটা এক্সপায়ার করবে বাই ভার্চু অফ দ্য অ্যাকচুয়াল সেল অফ দ্য সেল টু দ্য কাস্টমারের কাছে যদি একবার সেটা সেল করে থাকে, তাহলে সেল করার পরে কাস্টমার যদি ফেরত দেয়,
তাহলে কিন্তু এটা আর ফেরত দিতে পারবে না, কারণ এটা তো একবার আপনি সেল করছেন, তাহলে আবার রিটার্ন সে দিছে, আপনার সাথে সেল কন্ট্রাক্ট হওয়ার পরে রিটার্ন দেওয়ার পরে আপনি আমার ফেরত দিচ্ছেন, সেটা হবে না। It is advisable to stipulate in stipulated option to revoke here assert that the mere offer by the purchaser for the sale of the item to a third party does not invalidate the option. এটা আসলে একটা এটা এটা অ্যাডভাইস পরামর্শযোগ্য একটা শর্ত দেয়া খেয়ার ও শর্তের, মানে সেল অন রিটার্নের যে যখন আপনি সোর্স অফ সাপ্লাই থেকে জিনিসটা আনবেন তখন এই ধরনের একটা অপশন দিয়েই আনবেন, এটা আপনাদেরকে পরামর্শ দেওয়া যাচ্ছে, অর্থাৎ প্রতিষ্ঠানকে পরামর্শ দেওয়া যাচ্ছে যে তারা যেন এই ধরনের শর্ত দিয়েই কাজটা করে, এবং সেখানে যেন বলে যে আমরা শুধুমাত্র পার্চেজারকে জিনিসটা দেখানোর কারণেই, থার্ড পার্টিকে দেখানোর কারণেই যেন আমাদের এই অপশন বাতিল না হয়ে যায়, এই ধরনের একটা কথা বলেই যেন সোর্স অফ সাপ্লাই থেকে আনে, এটা পরামর্শ দেওয়া যাচ্ছে। যে কেউ কিছু বলছেন? স্যার যেহেতু সেল এন্ড রিটার্নের ভিত্তিতে আনা হচ্ছে, এখানে পারচেজ কিভাবে মানে সংগঠিত হবে? বুঝি নাই। যেহেতু এটা সেল ও রিটার্নের মানে শর্তে আনা হচ্ছে অন্য দোকান থেকে, হ্যাঁ, তাহলে এটা আবার মানে পারচেজ কিভাবে সংগঠিত হবে যদি কাস্টমার না নেয়? না, কাস্টমার না তার পার্সেস সেল চুক্তি হচ্ছে না। যদি সেল চুক্তি না হয় তাহলে তো কোনো সমস্যা না। যদি সেল হয়ে যাওয়ার পরে আপনি আপনার কাছে আবার, আপনি তো নিশ্চয়ই ব্যাংক, আপনি সেল করছেন কাস্টমারের কাছে, সাপ্লায়ার থেকে আনছেন সেল এন্ড রিটার্ন বলে, কিন্তু যখন সেল করছেন তখন তো আসলে আপনাকে যদি আবার রিটার্ন করে কোনো কারণে, ধরেন সে একটা কোনো কারণে সে এখন টাকা দিতে পারতেছে না, সে আপনাকে পণ্য দিয়ে দিতে চায়, তাহলে কি আপনি আবার ওই পণ্যটা দোকানে ফেরত দিতে পারবেন? আর পারবেন না। বুঝা গেছে স্যার? কাস্টমার সেল করে নিয়ে গেলে তো ফেরত দেওয়ার প্রশ্নই আসে না, তো হয়ে গেল। এখানে তিন পক্ষ, একটু আর খেয়াল করেন, তিন পক্ষ, এক পক্ষ হলো কাস্টমার, আরেক পক্ষ আপনি ব্যাংক, আরেক পক্ষ হলো সাপ্লায়ার। আপনি সাপ্লায়ার থেকে বলছেন যে ভাই আপনার পণ্যটা আমি নিলাম, আমি এটা কাস্টমারের কাছে সেল করব, সেল করতে পারলে করলাম, না হলে আপনাকে ফেরত দিব, এটা বলে অপশন দিয়ে আপনি নিয়ে আসছেন, তাই তো? এখন আপনি কাস্টমারের কাছে দেখাইছেন, দেখানোর কারণে কি আপনার ওই দোকানদার বলতে পারবে, সাপ্লায়ার বলতে পারবে যে ভাই এটা যেহেতু দেখাইছেন আমি আর এটা নিব না, এটা বলতে পারবে? পারবে না। আচ্ছা, এখন কাস্টমারের কাছে আপনি সেল করে দিয়েছেন, কাস্টমার বাসায় নিয়ে গেছে, বাসা থেকে নিয়ে আসি বলছে যে ভাবির পছন্দ হয় না, আপনার কাছে আবার এটা ব্যাংকের কাছে দিচ্ছে, এখন আপনি কি সাপ্লায়ার কাছে দিতে পারবেন? না, পারবো না। আর পারবেন না, এটাই বলছে এখানে, আর কিছু না। এটা কোন লাইনটা বলছে? ওই লাইনটা আবার পড়লে এটাই তো পুরোটাই বলছে। স্যার খেয়ার সত্য জিনিসটা কি স্যার? আচ্ছা, খেয়ার শর্ত মানে হলো আপনি একটা অপশন দিছেন, শর্ত দিছেন, আপনার শর্ত, খেয়ার মানে একটি আইনগত মতামত, আপনার এ ধরনের একটা মতামত আপনি রাখছেন যে ভাই আমি যদি একটা শর্ত দেয়া, চুক্তিতে একটা শর্ত দেয়া, আপনি বলছেন যে আমি যদি ক্লায়েন্টের কাছে সেল করতে পারি তাহলে করলাম, আর যদি না করতে পারি তাহলে এটা ফেরত দিব। দোকানদাররা অ্যাভেলেবেল করে, আপনি দেখবেন যে আপনি একটা বাবির জন্য পাউডার কিনতে গেছেন, তো কি হবে, আরেক দোকানে, সেই দোকানে নাই, সে আরেক দোকান থেকে পাউডারটা নিয়ে আসছে, এনে ওই দোকান থেকে যখন আনে তখন সে কি বলে আনে যে যদি কাস্টমারের কাছে বিক্রি করতে পারলে করলাম, তাহলে তোমার এটা 70 টাকা, তোমার এটা 70 টাকা দিয়ে দিব, বা 65 টাকা জিনিস 70 টাকা বিক্রি করলাম, তোমার 3 টাকা আমার 2 টাকা, এটা বলে সে নিয়ে আসলো, যদি বিক্রি করতে পারলো তো 70 টাকা বিক্রি করলো, না হলে সে ওই যে মাল ওই দোকানে আবার ফেরত দিয়ে আসবে, এই তো। কিন্তু বিক্রি একবার করছে, করার পরে 70 টাকা আপনার ক্লায়েন্টের সাথে লেনদেন হয়ে গেছে, এখন যদি আপনি বাসায় আনার পরে যদি গ্রান বাবির পছন্দ না হয়, আপনি এটা কি করবেন? এটা আবার দোকানে আপনি ফেরত দিতে গেছেন, এখন ওই দোকানদারকে আগে দোকানে ফেরত দিতে পারবে? পারবে না। এখন বুঝা গেছে? জি ধন্যবাদ স্যার, অনেক যদি অনেক না বোঝেন, ভাবির জন্য পাউডার কিনবেন বেশি বেশি করে, তাহলে বুঝবেন। স্যার জাযাকাল্লাহ। বিভিন্ন দোকানে যাবেন, গিয়ে কিনবেন, তাহলে বুঝবেন এগুলো। স্যার স্যার এটা কিন্তু ভালো করে বুঝতে পারছি। হ্যাঁ, ভাবির উদাহরণ দিয়েছে তো, বেশি কথা বলা যাবে না, এখানে আপারা আছে। কমিশন এন্ড এক্সপেন্সেস, কমিশন এবং হলো বিভিন্ন ধরনের খরচ, সেগুলো সম্পর্কে, ইট ইজ নট পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু রিসিভ এ কমিটমেন্ট ফি ফ্রম দ্য কাস্টমার। কাস্টমার তো আগ্রহ ব্যক্ত করছে, কাস্টমার কিনবে বলছে, একটা কমিটমেন্ট করছিল, এখন পরে সে এটাকে অনার করতেছে না, এখন আপনি তো আসলে ক্রেডিট ফ্যাসিলিটি তার নামে দিয়ে দিচ্ছেন 1 লক্ষ টাকা, এখন কমিটমেন্ট করছে কিন্তু সে ফ্যাসিলিটি ভোগ করে না, এই কারণে তার থেকে একটা কমিটমেন্ট ফি নেওয়া যাবে? নেওয়া যাবে না।
শুধুমাত্র মেয়ার প্রেজেন্টেশন অফ দা মানে অ্যালাউন্স, শুধুমাত্র কি বলে এটা, সরি, শুধুমাত্র আপনি ইস্যু করছেন, ক্রেডিট ফ্যাসিলিটি ইস্যু করার কারণে তার থেকে কোনো কমিটমেন্ট ফি নিতে পারবে না। 37 নম্বর স্ট্যান্ডার্ডে আমরা এটা ক্রেডিট এগ্রিমেন্টে খুব ভালোভাবে আলোচনা করব যে শুধুমাত্র আপনি ক্রেডিট অ্যালাউ করছেন তাকে, কিন্তু সে কোনো ধরনের এটা বুক করে নাই, কিন্তু আপনি তার থেকে একটা কমিটমেন্ট ফি নিয়ে নিতে পারবেন কিনা, না পারবেন না। It is not permissible for the institution to receive a fee for providing a credit facility. একই কথা যে আপনি ক্রেডিট ফ্যাসিলিটি অ্যালাউ করছেন তাকে, এটার জন্যই তার থেকে একটা ফি নেবেন, সেটাও জায়েজ হবে না। শুধু কমিটমেন্ট করছে এটার জন্য নেওয়া যাবে না, ক্রেডিট ফ্যাসিলিটি আপনি অ্যালাউ করছেন তার নামে কিন্তু সে ভোগ করে নাই কোনো, তাহলেও নিতে পারবেন। কতটুকু নেওয়া যাবে, কি করা যাবে, সেটা আমরা 37 নম্বর স্ট্যান্ডার্ডে পড়বো। আপাতত এখানে প্রাথমিক লাইন হিসেবে এতটুকু মনে রাখবেন। তার মানে হলো মুরাবাহা ক্রেডিট ফ্যাসিলিটি যদি কাউকে অ্যালাউ করেন কিন্তু সে আসলে পণ্য নেয় নাই, কিন্তু তার জন্য তার থেকে কোনো ফি নিতে পারবেন না। The expenses of preparing the document of the contract between the institution and the customer are to be borne evenly by the two party. তাহলে এখানে যে কাগজপত্র রেডি করতে হবে একটা মুরাবাহা পণ্য সেল করার জন্য, তার সাথে যে প্রাথমিক ডিল এবং কাগজপত্র এখানে তৈরি করা, সেটা কে বহন করবে, সেটার অ্যাকচুয়াল যে খরচ এক্সপেন্স সেটা দুই পক্ষ সমভাবে বহন করবে, ইনস্টিটিউশন এবং কাস্টমার। তবে শর্ত হচ্ছে they don't agree that the expenses are to be borne wholly or wholly by one party. তারা যদি আগে থেকে এ ধরনের এগ্রিমেন্টে না পৌঁছায় যে ইনস্টিটিউশন এটা বহন করবে অথবা কাস্টমার বহন করবে, এ ধরনের এগ্রিমেন্ট যদি না থাকে তাহলে সমভাবে বহন করবে। এবং provided those expenses are proportional to the actual amount of work involved, এটা অবশ্যই অ্যাকচুয়াল যতটুকু এই ধরনের ডকুমেন্ট প্রিপেয়ার করতে খরচ এতটুকু, এর বেশি না। যতটুকু অ্যাকচুয়াল খরচ তার সমানুপাত, মানে হলো ততটুকু, এর বেশি না। সো দ্যাট দে ডোন্ট ইমপ্লিসিটলি ইনক্লুড এ কমিটমেন্ট ফি অর ক্রেডিট ফ্যাসিলিটি ফি, যেন কোনোভাবে এটার মধ্যে তারা পরোক্ষভাবে কমিটমেন্ট ফি এবং ক্রেডিট ফ্যাসিলিটি ফি আরোপ না করে। অর্থাৎ কাগজপত্র কিনছেন, প্রিন্ট দিয়েছেন, লেখাইছেন, এখানে যতটুকু খরচ হয় এতটুকুই ওখানে ইনক্লুড হবে, এর চেয়ে বেশি না। If the Murabaha is carried out by means of syndicate financing, এখন মুরাবাহা যদি ক্যাপিটালটা আসলে কয়েকজন মিলে সিন্ডিকেট করে যদি এটাকে ফাইন্যান্স করা লাগে, তাহলে the institution which act as the arranger of the syndicate is entitled to an arrangement fee to be paid by the participant in the syndicate. তাহলে সিন্ডিকেট ফাইন্যান্স যদি করে কয়েক 10 জনে মিলে ফাইন্যান্স করে যদি মুরাবাহার পণ্য কিনা লাগে, সিন্ডিকেট ফাইন্যান্স বলে এটাকে, অথবা এটা সুকুক ইস্যু করেও করা যায়। সুকুক ইস্যু বলে সুকুক ইস্যু, সে অন্য বিষয়, কিন্তু সিন্ডিকেট ফাইন্যান্স করেও করা যায়। আমরা 14 নম্বর স্ট্যান্ডার্ড সম্ভব, 14 নম্বর স্ট্যান্ডার্ডে আমরা সিন্ডিকেট ফাইন্যান্সটা করব। সেখানে এটা আলাপ হবে, আমরা দেখব যে কয়েকজন ব্যাংক মিলে, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, আরাফা ব্যাংক, কয়েকটা ব্যাংক মিলে যখন এই ধরনের ফাইন্যান্স করে, তখন কে কে ফাইন্যান্স করবে প্রাথমিকভাবে এটা ওয়ার্ক করা হয়। সেই কাজটা কয়েকজনের পক্ষ থেকে একজন এজেন্সির ভিত্তিতে কাজটা করে, তো ওই যিনি কাজটা করেন তাকে লিড অ্যারেঞ্জার বলা হয়। আপনারা ব্যাংকের পরিবেশে নিশ্চয়ই এটা জানেন। তো লিড অ্যারেঞ্জার যিনি থাকেন তিনি একটা ফি নিতে পারেন। সুতরাং সিন্ডিকেট ফাইন্যান্স করে যদি মুরাবাহা ফাইন্যান্স করা হয়, তাহলে যিনি সিন্ডিকেট অ্যারেঞ্জার বা লিড অ্যারেঞ্জার তিনি একটা ফি পাইতে পারেন, সেটা জায়েজ আছে। ইট ইজ পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু রিসিভ এ ফি ফর এ ফিজিবিলিটি স্টাডি। মুরাবাহার পণ্য একজনের কাছে সেল করবেন, তিনি আসলে এই ক্রেডিট ফ্যাসিলিটি বহন করার মতো ক্ষমতা আছে কিনা, পণ্যের মূল্য আপনাকে দিতে পারবে কিনা, যে পণ্যটা দিবেন সেটা আসলে তার প্রয়োজন আছে কিনা, সবকিছু মিলিয়ে আপনি একটা ফিজিবিলিটি স্টাডি করতে পারেন। সেটার জন্য যদি ফিজিবিলিটি স্টাডি করা লাগে, সেটা এই ক্লায়েন্টের একটা যোগ্যতা বা তার একটা ক্রেডিট পাওয়ার, তার সক্ষমতার উপরে একটা প্রমাণপত্র। সুতরাং সেটার জন্য একটা ফিজিবিলিটি স্টাডি করলে তার থেকে একটা ফি নিতে পারবেন। ইনস্টিটিউশনের জন্য এটা জায়েজ যে একটা ফিজিবিলিটি স্টাডি করলে তার জন্য একটা ফি নেওয়া। দ্যাট ইজ it undertakes in case such a study is requested by the customer. কাস্টমার যদি এই ধরনের রিকোয়েস্ট করে যে ঠিক আছে আপনি আমার উপর একটা ফিজিবিলিটি স্টাডি করে আমি যে মুরাবাহাটা নিতে পারবো, সেটা তার থেকে আন্ডারস্ট্যান্ডিং এ এসে তার সাথে একটা এজেন্সি চুক্তি করে এটা করা লাগবে, তাহলে সে হলো অ্যাজ এ প্রিন্সিপাল, আপনি অ্যাজ এ তার উপর একটা ফিজিবিলিটি স্টাডি হবে। সে স্টাডিটা করলে এন্ড ফর দ্য বেনিফিট দেয়ার, এবং এটা তার বেনিফিট, তার উপকারার্থে। এন্ড দ্য কাস্টমার এগ্রি টু পে দ্য ফি, কাস্টমার
এই কারণে এই কারণে একটা ফি দিতে এগ্রি হয়। তাহলে কাস্টমার এবং ফিজিবিলিটি স্টাডির সময় কাস্টমার এবং ইনস্টিটিউশনের সাথে রিলেশনটা একটা ওয়াকালা রিলেশন, ওয়াকালা চুক্তি করে এটা করতে হবে যে কাস্টমার হবে আপনাকে এজেন্ট হিসেবে নিয়োগ দিবে, আপনি তার ফিজিবিলিটি স্টাডি করে সে মুরাবাহা পাওয়ার যোগ্যতা রাখি কিনা একটা ডকুমেন্ট তৈরি করবেন। দ্য কাস্টমার ইজ এন্টাইটেলড টু এ কপি অফ দ্য স্টাডি ইফ হি সো রিকোয়ার। যদি কাস্টমার চায় তাহলে এই ধরনের ফিজিবিলিটি স্টাডির একটা রিপোর্টটা সেও এক কপি পাইতে পারে, কারণ আপনি যদি ক্রেডিট স্পেশালি তাকে নাও দেন সে অন্য জায়গায় এটাকে কাজে লাগাইতে পারে রিপোর্টটাকে। এতটুকু বোঝা গেছে? তাহলে এটা আপনি আপনারটা করবেন, এটা তো তার থেকে ফি নিতে পারবেন না। কেন আমরা দুটো যাচ্ছি বোঝা যাচ্ছে না? মোস্তাফিজা বোঝা যাচ্ছে তো নাকি? কাস্টমার কাছ থেকে নেই স্যার, এটা তো সবই কাস্টমার দেয়, তো তারা জোর করে আমরা এটা করাই, সে করতেছে না খরচের ভয়ে। জোর করে করাবেন না, যদি খরচের বয়স সে করতে এগ্রি না আপনাকে ফেসিলিটি দিবেন না তাকে ক্রেডিট, জোর করে করাবেন কেন? আর সিচুয়েশন যদি এমন হয় যে সেটা না হলে আর পাবে না, সে যদি এগ্রি করে, সে কিভাবে এগ্রি করছে আপনার তো এটা ইয়া করে দরকার না যে এটা কি ভাবির সাথে আলাপ করে করছে নাকি সে নিজের মনে করছে নাকি সে জোর সে কিভাবে করছে। সে যদি এগ্রি হয় তাহলে করবেন, তার এগ্রিমেন্টের পিছনে কি আছে সেটা ভিন্ন বিষয়। যাই হোক, আমরা শরিয়াটা বুঝতে চেষ্টা করি এখন। সবকিছু বাংলাদেশের সাথে কম্পেয়ার করার দরকার নেই। হ্যাঁ, গ্যারান্টি ইজ রিলেটেড টু দ্য কমেন্সমেন্ট অফ দ্য ট্রানজেকশন। এখন যে ট্রানজেকশনটা শুরু করবেন এই সময় কিছু গ্যারান্টি নিতে হবে তার থেকে। তার সাথে কেবল এই পর্যন্ত প্রমিস হয়েছে, তার আপনার ফিজিবিলিটি স্টাডি হয়েছে, এতটুকু হয়েছে, কিন্তু এখনো আপনি তার সাথে করবেন কিনা এ সম্পর্কিত কিছু গ্যারান্টিও নিতে পারেন এই সময়, যে আপনি কিন্তু এখনো পণ্য কিনতে যান নাই। তাহলে এই লেভেলে কিছু গ্যারান্টি নিতে পারেন। কি গ্যারান্টি সেটা? ইট ইজ পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু অবটেইন ফ্রম দ্য কাস্টমার দ্য পার্সেজ অর্ডারার। যিনি পার্সেজ অর্ডারার কাস্টমার তার থেকে ইনস্টিটিউশন চাইলে নিতে পারে। পারমিসিবল কি? এই গ্যারান্টি, একটা গ্যারান্টি নিতে পারবে যেটা পারফরমেন্স ডিড, এটা খেয়াল করবেন, এটাকে পারফরমেন্স ডিড বলে। তার থেকে একটা গ্যারান্টি নিতে পারবেন রিগার্ডিং দ্য গুড পারফরমেন্স বাই দ্য সাপ্লায়ার। সে যে বলতেছে ভাই আমি ওয়ালটন থেকে ফ্রিজ নিব, আমি শার্পেরটা নিব না, তাহলে আপনি তার থেকে বলতে পারেন, আপনি যেহেতু সোর্স অফ সাপ্লাই দেখাই দিচ্ছেন, তাহলে এই যে সোর্স অফ সাপ্লাই যে ভালো, তাহলে আপনি আলাদা একটা গ্যারান্টি দেন যে আসলে এর পণ্য ভালো। তার কাছে একটা পারফরমেন্স ডিড চাইতে পারে রিগার্ডিং দ্য গুড পারফরমেন্স বাই দ্য সাপ্লায়ার অফ হিজ কন্ট্রাকচুয়াল অব্লিগেশন। এই সাপ্লায়ার যে তার চুক্তির বাধ্যবাধকতাগুলো ঠিক মতো পালন করে সে বিষয়ে একটা গুড পারফরমেন্স ডিড, আপনি একটা গ্যারান্টি আপনি দেন টুয়ার্ডস দ্য ইনস্টিটিউশন ইন হিজ পার্সোনাল ক্যাপাসিটি। এটা দিতে হবে কাস্টমারকে তার পার্সোনাল ক্যাপাসিটিতে। কাস্টমার মানে হলো পার্সেজ অর্ডার, তাকে তার পার্সোনাল ক্যাপাসিটিতে, এন্ড নট ইন হিজ ক্যাপাসিটি অ্যাজ এ পার্সেজ অর্ডারার। সে যে ক্রেতা এই ক্ষমতা থেকে না, এই পরিচয় না, পরিচয় হলো আলাদা পরিচয়। আলাদা পরিচয় অর্থ কি এটা আমরা পরে বলতেছি। or on his capacity as an agent of the institution। আপনি যদি কাস্টমারকে এজেন্ট নিয়োগ করেন এবং কাস্টমার যদি আপনার এজেন্ট হয়ে এখন ওয়ালটন থেকে এটা কিনতে যায় এজেন্ট পরিচয়ে, এই এজেন্ট পরিচয়েও সে এই গ্যারান্টি দিবে না, এই গ্যারান্টি সে পার্সেজ অর্ডার হিসেবেও দিবে না, এইটা দিবে আলাদা একটা পার্সোনাল ক্যাপাসিটি, ব্যক্তি হিসেবে, একজন থার্ড ম্যান হিসেবে, একজন থার্ড পার্সন হিসেবে, একটা কাফালার মতো। কেন এটা? হেন্স ইফ দ্য মুরাবাহা কন্ট্রাক্ট ইজ নট এক্সিকিউটেড, যদি কোনো কারণে এই পার্সেজ অর্ডার অথবা এই এজেন্টের সাথে আপনি মুরাবাহা চুক্তি না করেন, তাহলে হিজ গ্যারান্টি উড স্টিল বি ভ্যালিড। তারপরেও তার যে গ্যারান্টিটা সে দিয়েছিল, কাফালা পারফরমেন্স ডিড সে দিয়েছিল, সেটা বৈধ থাকবে। অর্থাৎ আপনি এই সোর্স অফ সাপ্লাই থেকে তার সাথে আসলে মুরাবাহাটা আর পরে হয় নাই, সে পরে মুরাবাহা এক্সিকিউট করে নাই, কিন্তু যেহেতু সে পারফরমেন্স ডিড দিয়েছিল, আপনি অন্য গ্রাহকের কাছে এই সোর্স অফ সাপ্লাই থেকে জিনিস বিক্রি করছেন, ওই জিনিস যেটা সে গ্যারান্টি দিয়েছিল। এখন তাকে ডাকতে পারবেন যে ভাই আপনি গ্যারান্টি দিয়েছিলেন বলে
আমি এখান থেকে আরেকজনের কাছে সেল করছি, সুতরাং আপনি এখন এটার জন্য দায়ী, আপনি তাকে দায়ী করতে পারবেন। অর্থাৎ এই ধরনের যদি কোনো গ্যারান্টি দেয়, এটাই হলো পার্সোনাল ক্যাপাসিটি, একটা আলাদা গ্যারান্টি, ইন্ডিপেন্ডেন্ট কাজ। এটার সাথে পার্সেল অর্ডার হিসেবে যে তার যে ক্যাপাসিটি, অথবা তাকে ক্রেতা হিসেবে আপনি এজেন্ট নিয়োগ করে যে তাতে তার মাধ্যমে কিনাচ্ছেন, সেই ক্যাপাসিটি থেকে সে এটা দিয়ে নেয়, সে দিচ্ছে পার্সোনাল। পার্সোনাল ক্যাপাসিটি তখনই প্রমাণিত হবে যখন কোনো কারণে তার সাথে মুরাবাহা না হইলেও কন্ট্রাক্ট, কিন্তু অন্য কারোর সাথে করলে তাকে দায়ী করা যায়, তখন এটা প্রমাণিত হবে যে ইয়েস দিস ইজ এ সেপারেট গ্যারান্টি। This guarantee is required only in cases where the customer has suggested a particular source of supply. এই ধরনের পারফরমেন্স ডিড কেবল তখনই চাওয়া যাইতে পারে ওই ক্ষেত্রে যেখানে কাস্টমার নিজে কোনো নির্ধারিত সোর্স অফ সাপ্লাইকে সাজেস্ট করে। যেমন সে বলছে যে ওয়ালটন থেকে আমাকে কিনে দিতে হবে, তাহলে ওয়ালটনে কিনে দিব, তোমাকে এজেন্ট করলাম, অথবা তুমি পার্সেল অর্ডার, কোনো সমস্যা নাই, এটা পার্সোনাল ক্যাপাসিটি আমাকে একটা গ্যারান্টি দিতে হবে। যদি কোনো কারণে এই সোর্স অফ সাপ্লাই কখনো সমস্যা হয়, তাহলে তুমি দায়ী থাকবে। যদি তোমার সাথে এটা মুরাবাহা এক্সিকিউট নাও হয়, অন্য কারোর জন্য সাথে যদি আমি এটা করি, ওটা তুমি করো না, আমি এই জিনিসটা অন্য কারোর কাছে সেল করছি, তখন কিন্তু ওই যে ক্যাপাসিটি দিয়েছিলে সেটা এক্সিকিউটেবল হবে। এজ এ কনসিকুয়েন্স পরিণতিতে অফ দিস গ্যারান্টি, এই গ্যারান্টি দেওয়ার পরিণতিতে দ্য কাস্টমার শেল মেক গুড এনি ড্যামেজ, কাস্টমারকে বহন করতে হবে যে কোনো ধরনের ড্যামেজ যেটা suffered by the institution due to failure of the supplier to provide good performance of his contractual obligation. এই সাপ্লায়ার যদি তার চুক্তির বাধ্যবাধকতা পূরণ করতে গিয়ে যদি কোনো ধরনের খারাপ কিছু হয়, যদি ব্যর্থ হয়, তাহলে এটা ইনস্টিটিউটের, যদি এটার কারণে কোনো সাফার্ড হয়, কোনো ধরনের ড্যামেজ শিকার হয়, তাহলে সেটা এই গ্যারান্টরকে বহন করতে হবে। Those obligation concern meeting the specification of the term item to be supplied and the exercise of diligence in executing the contract, non-observation of observance of which may result in the loss of the institution's time and efforts or property or in a legal dispute and damage. মানে এটার পরিণতিতে যদি ওই অব্লিগেশন গুলোর সাথে জড়িত বিভিন্ন ধরনের জিনিস, সাপ্লাই সম্পর্কিত, তারপরে হলো ঠিক মতো যদি কন্ট্রাক্টটা এক্সিকিউট সময়মতো না হয়, অথবা কোনো একটা জিনিস যদি এটার পরিণতিতে কোনো ধরনের লস যদি হয়, লসের কারণে যদি কোনো ধরনের ইনিশিয়াল কোনো টাইম এবং ইফোর্টের ক্ষতিগ্রস্ত হয়, অথবা প্রপারলি যদি কাজটা প্রপার্টির কোনো যদি ক্ষতি হয়, অথবা কোনো লিগ্যাল ডিসপিউট অ্যারাইজ করে, অথবা ড্যামেজ হয়, ক্লেম হয়, সব কিছুর জন্য ওই গ্যারান্টারকে দায়ী করা যাবে। তাহলে এই ধরনের একটা পারফরম্যান্স ডিড এই সময় করা যাবে যখন আপনি সোর্স অফ সাপ্লাই দেখা দিচ্ছেন, ঠিক আছে, আমার একটা গ্যারান্টি চুক্তি করার আগে আপনার সাথে আমার একটা গ্যারান্টি আপনার কাছে চাইতে পারি। এই কার থেকে আওয়াজ আসে? এটা কি বোঝা গেছে পুরাটা? It is not permitted to impose on a customer which is the purchase orderer a guarantee regarding hazard that may affect the item such a damage and destruction during a period of shipment or storage. যদি পণ্য এমন হয় যে শিপমেন্ট করা লাগে, বিদেশ থেকে শিপে নিয়ে আসতেছে, অথবা স্টোরেজে আছে, স্টোরেজ করা লাগতেছে কোনো পণ্য, এরকম যদি হয় স্টোরেজে থাকাকালীন সময় অথবা শিপমেন্ট করা লাগতেছে, এই সময় তো পণ্য আপনি কিনে নিয়ে আসতেছেন ইনস্টিটিউট, আপনি পণ্য নিয়ে আসতেছেন বিদেশ থেকে, শিপমেন্ট হচ্ছে অথবা স্টোরেজে রাখতেছেন, আমার সাথে তো এখনো ক্লায়েন্টের সাথে চুক্তি হয় নাই, এই সময়ে যদি কোনো বিপদ আপদ হয়, এদের সময় যদি কোনো ড্যামেজের শিকার হয়, সেটার জন্য কোনো ধরনের গ্যারান্টি পারচেজ অর্ডার থেকে নেওয়া যাবে না, এটা জায়েজ হবে না। কারণ পারচেজ অর্ডার তো এখনো জিনিস সে ওনারশিপ পায় নাই, এখনো সে জিনিস আপনার থেকে তার সাথে এ পর্যায়ে এখনো মুরাবাহা কন্ট্রাক্ট হয় নাই। সুতরাং এই স্টেজে যদি কোনোদিন বিপদ আপদ হয়, যদি কোনো ইন্স্যুরেন্স কস্ট লাগে, শিপমেন্ট, এগুলো সব বহন করবে মূলত ইনস্টিটিউশন। এগুলো কোনোভাবেই আপনি এ বিষয়ে কোনো গ্যারান্টি চাইতে পারবেন না। এটা কি বোঝা গেছে? আবার পড়লে ভালো হবে। মানে বিদেশ থেকে পণ্য আনার সময় তো শিপমেন্ট হয়, তাই তো? অথবা এমন পণ্য যে স্টোরেজে এসে কিনে আপনার রাখা লাগে। এখন আপনি তো ইনস্টিটিউশন, আপনি কিনে নিয়ে আসতেছেন ব্যাংক ইসলামী বাংলাদেশ লিমিটেড, আপনি বিদেশ থেকে শিপমেন্ট হচ্ছে আপনার পণ্য, এই সময় যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, পণ্য নষ্ট হয়ে যায়, জাহাজ সাগরে ডুবে যায়, আপনি এই সময় ইন্স্যুরেন্স কস্ট কে বহন করবে? এই সময় গ্যারান্টি আমার কাছে চাইতে পারবেন, এটা কে বহন করবে? ব্যাংক বহন করবে, এটাই বলছে। এটা
এই সময় কোনো গ্যারান্টি ক্লায়েন্টের কাছে চাইতে পারবেন না। বুঝা গেছে? Yes, sir. ঠিক আছে, এটা বোঝা গেছে? Yes, sir. Yes, sir. জি। স্যার 251টা যদি আমার একটু বলতেন। আবার 251 কেন গেলাম? স্যার ওইটার সাথে মিলতেছিল না। হ্যাঁ 251টা যদি আবার একটু জিস্টুকু বলতেন। আচ্ছা, সামারি দিয়ে আপনি বুঝতে পারবেন নিজেরা পড়লে, এটা এনাম ভাই তো এনাম ভাই বুঝতে পারবেন। সামারিটা হচ্ছে যে আপনি যখন সোর্স অফ সাপ্লাই দেখা দিচ্ছেন যে আমাকে ফ্রিজ দিতে হবে ওয়ালটন থেকে, আমাকে ঘড়ি দিতে হবে টাইটান থেকে, তাহলে আপনি যে টাইটানের ঘড়ি যে ভালো, এই সোর্স অফ সাপ্লাই যে ভালো, এটার জন্য একটা গুড পারফরমেন্স ডিট দিতে হবে। আমি ওর সাথে চুক্তি করলাম সময় মতো পণ্য আমাকে ডেলিভারি দিবে, তারপরে ভালো পণ্য দিবে, কোনো সমস্যা হবে না, সবকিছু মিলে তারা একটা ঘড়ি দিয়ে আপনি দিবেন হলো এটা একটা পার্সোনাল ক্যাপাসিটিতে। পার্সোনাল ক্যাপাসিটি কি সেটা আমরা একটা ব্যাখ্যা দিছি। পার্সোনাল ক্যাপাসিটি বলতে বোঝায় এটা একটা গ্যারান্টি, পার্সোনাল গ্যারান্টি, থার্ড পার্সন একটা গ্যারান্টির মতো, কাফালা। এটা আপনি এজেন্ট হিসেবে আপনাকে কিনতে পাঠাইছে আপনার জন্য, যে আপনি যদি কিনবেন আপনি দেখে ভালো কিনবেন, এই ক্যাপাসিটিতে না। অথবা আপনি পার্সেল আপনি এটা কিনবেন এই কারণেও না। যদি কোনো কারণে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হয়, অথবা আমি যদি আপনার সাথে মোরাবাহা নাও হয়, অন্য কোনো পক্ষর সাথে যদি পরে আমি এটা সেল করি, তাহলে পরবর্তী সময় যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে এটার জন্য আপনাকে লায়াবল করা যাবে, অথচ আপনি কিন্তু এটা কিনে নেয় এখন। তাহলে এটা হলো এই ধরনের একটা পারফরম্যান্স ডিড আপনাকে দিতে হবে। এবং এটার পরিণতি হচ্ছে যদি আপনার সাথে যদি মোরাবাহা না হয়, অন্য কোনো পক্ষের সাথে মোরাবাহা হয়েছে, কিন্তু এই সোর্স অফ সাপ্লাইয়ের সাথে ঝামেলা হয়েছে, সে ঠিক মতো পণ্য দেয় নাই, লাইব্রেরি ঠিক মতো পালন করে নাই, এটার কারণে আমাদের ইপোর্ট টাইম অনেক ক্ষতি হয়ে যাচ্ছে ব্যাংকের, এবং লিগ্যাল ডিসপিউট হচ্ছে, ড্যামেজের ক্লেমের বিষয় আসতেছে, এই সব কিছুর জন্য আপনি যদি গুড পারফরম্যান্স ডিড দিয়েছিলেন, আপনাকে ডাকা যাবে, আপনাকে এটার জন্য দায়ী করা যাবে। এটা হলো 251 এর সামারি। 252 তে বলছে যে পণ্য বিদেশ থেকে শিপমেন্টের সময় অথবা যদি স্টোরেজ করা লাগে, স্টোরেজে থাকালীন সময় যদি নষ্ট হয়ে যায়, এটা তো যেহেতু মোরাবাহা কন্ট্রাক্টের আগে হচ্ছে, এই সময়ের জন্য ক্লায়েন্টকে দায়ী করা যাবে না। না 252 সম্পূর্ণ ব্যাংকের ইস্যু। 252টা বুঝছি, কিন্তু 251টাই বুঝি না। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন বোঝা গেছে না এনাম ভাই? না 252 বুঝছি আমি, 251টা একটু ঝামেলা ছিল। এখন বোঝা গেছে? জি জি জি। ঠিক আছে, নিজে পড়লে এটা বুঝবেন ইনশাআল্লাহ, এটা তো কঠিন কিছু না। 253 এটা পারমিসিবল ইনস্টিটিউশনের জন্য যে ইন কেস অফ এ বাইন্ডিং প্রমিস বাই দ্য কাস্টমার একপাক্ষিকভাবে যে বাইন্ডিং প্রমিস করতেছে, এটার কারণে এই ক্ষেত্রে যখন কাস্টমার নিজে একটা বাইন্ডিং প্রমিস করে, সেই ক্ষেত্রে ইনস্টিটিউশনের জন্য বৈধ টু টেক এ সাম অফ মানি, একটা পরিমাণ মানি দাবি করা, তার থেকে নেয়া, এজ হামিদ দিয়া মানে সিকিউরিটি ডিপোজিট, তার থেকে একটা সিকিউরিটি ডিপোজিটও এই সময় চাইতে পারেন। তার সাথে কিন্তু মোরাবাহা হয় নাই, মোরাবাহার আগে যখন সে প্রমিস করতেছে আপনার সাথে যে হ্যাঁ সে এটা কিনবে, ওই লেভেলে তাকে বলতে পারেন যে ঠিক আছে ভাই, আপনি যে কিনবেন, আপনার কি পরিমাণ সিরিয়াসনেস, আপনি আসলে কি সিরিয়াস এটা কিনবেন, আপনি যে আসলে আপনার কমিটমেন্টকে অনার করেন, সেটার প্রমাণ করার জন্য আপনি আপনার প্রচেষ্টার সক্ষমতা আছে সেটা প্রমাণ করার জন্য একটা সিকিউরিটি ডিপোজিট আমাদের এখানে জমা দেন। সিকিউরিটি ডিপোজিটের পরিমাণ কি হবে সেটা ওই যে মোরাবাহার পণ্য অনুযায়ী আপনি নির্ধারণ করবেন, যে এটা 1 লক্ষ টাকার পণ্য হলে ঠিক আছে, তো 10,000 টাকা জমা রাখেন। দিস ইজ টু বি পেইড বাই দ্য কাস্টমার, এটা কাস্টমার পে করবে এট দ্য রিকোয়েস্ট অফ দ্য ইনস্টিটিউশনের রিকোয়েস্টে, বোথ এজ অ্যান, কোথা থেকে শুট করে আওয়াজ আসে, মিউট করাই লাগবে। হ্যাঁ আচ্ছা, বলছে দিস ইজ টু বি পেইড বাই দ্য কাস্টমার এটা পে করবে এট দ্য রিকোয়েস্ট অফ দ্য ইনস্টিটিউশনের রিকোয়েস্টে, বোথ অ্যাজ অ্যান ইন্ডিকেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অফ দ্য কাস্টমারের অর্থনৈতিক ক্যাপাসিটি কেমন এটা দেখার জন্য, এবং টু এনশিওর দ্য কম্পেনসেশন অফ এনি ড্যামেজ। তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে, একটা হলো তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি দেখা, দ্বিতীয়টা হচ্ছে যে তার কম্পেনসেশন করার ক্ষমতা আছে কিনা, এনি ড্যামেজ না, কম্পেনসেশন করাটা নিশ্চিত করা, যেন যদি কোনো ড্যামেজ হয় টু দ্য ইনস্টিটিউশনে যদি কোনো ড্যামেজ হয় অ্যারাইজিং ফ্রম এ ব্রিচ অফ দ্য কাস্টমার অফ হিজ বাইন্ডিং প্রমিস, যদি কাস্টমার তার বাইন্ডিং যে প্রমিস যে এটা কিনবে বলে
বলছে এটা যদি কোনো কারণে ব্রিচ করে, এটার কারণে যদি ইনস্টিটিউশন কোনো লসের শিকার হয়, সেটার কম্পেনসেশন যেন এই টাকা থেকে দেওয়া যায়। তাহলে দুইটা আমরা এখানে দুইটা পাইছি। আরেকটা আমরা ইজারার মধ্যে পাইছি যে কাস্টমারের সিরিয়াসনেস প্রমাণ করার জন্য এই লেভেলে একটা আমেজ দিয়ে নেওয়ার কথা আছে। তাহলে তিনটা আমরা পাইলাম, একটা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি দেখা, দুইটা হলো তার কম্পেনসেশন নিশ্চিত করা যদি সে ব্রিচ অফ কন্ট্রাক্ট করে, তৃতীয় হচ্ছে তার সিরিয়াসনেস দেখার জন্য এই পর্যায়ে একটা আমেজ দিয়ে নেওয়া যেতে পারে। আচ্ছা দাদামল, জি 241 এর বিপরীত হয়ে গেল না এটা? কোথায়? 241 ইট ইজ নট পারমিসিবল। 241 এর বিপরীত হয়ে গেল না এটা? It is not permissible for the institution to receive a commitment fee. না, কমিটমেন্ট ফি হলো সে একটা অঙ্গীকার করছে, এই কারণে অঙ্গীকারের ফি। কিন্তু এখানে হামিদ জিদ্দিয়াটা কিন্তু অঙ্গীকার ফি না, হামিদ জিদ্দিয়ার আরো কিছু কথা আছে, এটা বুঝলে এটা বোঝা যাবে। এটা তাহলে এটা অঙ্গীকারের কারণে তার থেকে কোনো টাকা কাটা যাবে না। কি কারণে কাটা যাবে? যদি সে ওয়াদা পূরণ না করার কারণে ড্যামেজের কোনো ঘটনা ঘটে, এবং সেটা কতটুকু সেটা বলতেছে। আমরা শেষ করি। হ্যাভিং টেকেন দিস হামিদ জিদ্দিয়া, এই হামিদ জিদ্দিয়া নেয়ার পরে ইনিশিয়েশন নিড নট টু ডিমান্ড কম্পেনসেশন ফর ড্যামেজ অ্যাজ দিস মে বি চার্জ এগেনস্ট হামিদ জিদ্দিয়া। হামিদ জিদ্দিয়ার থেকে কোনো ধরনের কম্পেনসেশন তার থেকে ডিমান্ড করবে, এটা তার কোনো দরকার নাই। বরং কি করবে? দ্য হামিদ জিদ্দিয়া ইজ নট কনসিডার্ড অ্যাজ আরবন। হামিদ জিদ্দিয়াটা আরবন না, আর্নেস্ট মানিও না। দ্য অ্যামাউন্ট অফ মানি ডিপোজিটেড বাই, আরবনটা কি এটা আমরা পরে আরেকটাতে আসবে। আপাতত হামিদ জিদ্দিয়া আরবন না, আরবন হলো অ্যাডভান্স পেমেন্ট, মানে পণ্যের মূল্য কিছু অংশ অগ্রিম দেয়া, এটা চুক্তি হওয়ার পরে। কিন্তু এখন যেহেতু চুক্তি হয় নাই, এটা হলো প্রমিস লেভেলে হামিদ জিদ্দিয়া নেওয়া যাবে। হামিদ জিদ্দিয়া থেকে কম্পেনসেশন করবে সেটা না। নিড নট টু ডিমান্ড কম্পেনসেশন ফর ড্যামেজ as they may be charged against Hamid Jiddiya. The Hamid Jiddiya is not considered as Arbon. এটা আরবনও না। The amount of money deposited by the customer, যে পরিমাণ টাকা কাস্টমার জমা রাখতেছে as a security for his commitment, তার কমিটমেন্টের নিশ্চয়তা হিসেবে can be either held, এটা রাখা যেতে পারে if the customer permit, যদি কাস্টমার অনুমতি দেয়, the ইনস্টিটিউশনকে টু ইনভেস্ট ইট, এটা সে ইনভেস্ট করার জন্য যদি ইনভেস্ট অনুমতি দেয়, তাহলে এটাকে রাখা যেতে পারে অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট ট্রাস্ট, এটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে অন দ্য বেসিস অফ মোদারাবার ভিত্তিতে বিটুইন দ্য কাস্টমার এন্ড ইনস্টিটিউশন। কাস্টমার এবং ইনস্টিটিউশনের মধ্যে একটা মোদারাবা চুক্তির মাধ্যমে এই টাকাটা ইনভেস্টমেন্ট ট্রাস্ট হিসেবে, মানে ইনভেস্ট হিসেবে করা যেতে পারে, অথবা অর হেল্ড ইন এ কারেন্ট অ্যাকাউন্ট, অথবা একটা ফর দ্য অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টে এটা রাখা যেতে পারে as the discretion of the customer, কাস্টমারের নিজের ইচ্ছা অনুযায়ী তার আওতার ভিতরে একটা কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে এটা রেখে দিতে পারে। হামিদ জিদ্দিয়াটা হচ্ছে এটা প্রমিস লেভেলে, প্রমিসটাকে তিনটা কারণে নেওয়া হয়, যে এটা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে কিনা, তার সিরিয়াসনেস আছে কিনা, আর হচ্ছে যদি কোনো কারণে ড্যামেজ হয়, কেবল ড্যামেজ যদি হয় তাহলে ড্যামেজের যদি কোনো কম্পেনসেশন নেওয়া লাগে সেটাকে যেন এনশিওর করা যায় সেটার জন্য। কিন্তু এটা কমিটমেন্ট ফি, শুধুমাত্র সে কমিট করছে পরে সে আসলে অনার করে নাই, এটার জন্য একটা ফি কমিটমেন্ট ফি নামে তার থেকে কেটে নেওয়া, সেটা হবে না। অ্যাকচুয়ালি যদি কোনো ড্যামেজ হয় তাহলে ড্যামেজ কতটুকু হয়েছে ততটুকু পরিমাণ কাটা যাবে, আর বাকিটা তাকে ফেরত দিতে বাধ্য। আরবন যেটা আমরা পরে যদি বিধানটা পড়বো, আরবনের সাথে এখানে পার্থক্য হচ্ছে এই, আরবনটা এই লেভেলে হবে না, আরবন হবে আফন দা কন্ট্রাক্ট, মোরাবাহা কন্ট্রাক্ট হয়ে যাওয়ার পরে, ইমিডিয়েট পরে, এবং সেটা একটা অ্যাডভান্স পেমেন্ট, যে আপনি 1 লক্ষ টাকার পণ্য আমার থেকে ফ্রিজ কিনতেছেন, প্রমিস লেভেলে 10,000 টাকা দিচ্ছেন, যদি কোনো কারণে আপনি না করেন, এতে যদি আমার অন্য কোনো জায়গায় আমি যদি ঠিকই এটা 1 লক্ষ টাকা বিক্রি করে দিতে পারি, তাহলে আপনার কোনো এখানে কোনো ড্যামেজ হলো না। কিন্তু আমি যদি 95,000 টাকা বিক্রি করি, 5,000 টাকা লস হয়, তাহলে আমি অ্যাকচুয়ালি 5,000 টাকা যেহেতু আমার লস হয়েছে, আপনার সিরিয়াসনেসটা প্রমাণিত হয় না, আপনার থেকে 5,000 টাকা কাটতে পারবো। হ্যাঁ, অন্য জায়গায় যদি আমি এটা সেল না করতে তখন। কিন্তু আরবন হলো ভিন্ন। আরবন হলো আপনি 1 লক্ষ টাকার পণ্য 10,000 টাকা সিকিউরিটি মানি দিচ্ছেন, ওটা তো আসলে ইনভেস্টমেন্ট আপনার নামে মোদারাবা হয়ে আছে, আমি প্রফিট ভাগাভাগি করবো সেই চুক্তি অনুযায়ী। কিন্তু আপনার সাথে যখন আমার মুরাবাহা চুক্তি হচ্ছে, তখন আমি আপনাকে বললাম যে ভাই ঠিক আছে, আপনি এক কাজ করেন তো 12,000 টাকা দিয়ে দেন,
12,000 টাকা দিয়ে দেন, আর 11,000 টাকা করে 8 কিস্তিতে 88,000 টাকা পরে দিয়ে দিন। এই যে আপনি 12,000 টাকা দিয়ে দিচ্ছেন, এটা হলো আসলে আরবন, এটা অ্যাডভান্স পেমেন্ট, এটা আর্নেস্ট মানি। এখন আপনি বললেন ঠিক আছে ভাই, আপনাকে এই 12,000 টাকা আমি দিলাম, জিনিসটা আমার পছন্দ হয়েছে, কিন্তু বাসায় কিন্তু আলাপ করি আপনার কাছে, আপনি আপাতত 3 দিনের জন্য আর এটা আপনি বিক্রি করেন না। 3 দিনের মধ্যে আমি আপনাকে যদি এসে আপনার থেকে পণ্য কিনে নিয়ে যায় বাকি, তাহলে তো নিয়ে গেলাম, আর না হলে এটা আপনি অন্য জায়গায় বিক্রি করে দিন। এই হলো আরবনের কাজ, অ্যাডভান্স করা হলো আরবন। আমি আপনাকে অ্যাডভান্স করে জিনিস আমি নিব, কিন্তু পরে যদি আমি না আনি তাহলে আপনি অন্য জায়গায়, এরকম হয় আমরা অনেক সময় অনেক জায়গায় একটা জিনিস পছন্দ হয়েছে, তাহলে তাকে কিছু অ্যাডভান্স করে আসলাম। যেমন আমি নিউ মার্কেটে বই দোকানে এরকম মাঝে মধ্যে করতে পারি। আমি গেলাম, আমার বই পছন্দ হয়েছে, কিন্তু পকেটের টাকা নেই, বলছে ঠিক আছে 2 দিন পরে এসে নিয়ে যাবো। তো আপাতত আপনাকে এই 2 দিন বা 3 দিনের জন্য একটা অপশন আমি নিয়ে আসলাম, এটাই আরবো না। আমি তাকে দিয়ে আসছি 2,000 টাকার বইটার দাম, আমি তাকে 200 টাকা দিয়ে আসছি যে ভাই 3 দিন পরে এসে বাকিটা 1800 টাকা দিয়ে বইটা নিয়ে যাবেন। তাহলে এই 200 টাকা হলো আসলে অ্যাডভান্স মানি, এটা আরবন। এটা পরে বাকি টাকা দিয়ে আমি যদি নিয়ে যাই তাহলে তো চুক্তি হলো, আর যদি না করতে পারি তাহলে সে অন্য জায়গায় সেল করে দিবে। এই তাহলে কনভেনশনাল আমি জিদ্দিয়ার মধ্যে একটা পার্থক্য আছে। জি, কনভেনশনাল ব্যাংকে ওই বিট বন্ডের মতো আর কি। আচ্ছা, এখন সেটা আমি আসলে আমার সেটুকু পর্যন্ত আর কুলাবে না আর কি। জি, না না না, এত কঠিন না, শেষ পর্যন্ত গেলাম সব পানির মতো হয়ে যাবে। আপনি আপনার নিরাপত্তা নিবেন না, যে আপনি একটা জিনিস কিনতেছেন তার থেকে এই ধরনের বাধা হইতে পারে, কোনো সমস্যা তো নাই। আপনি সিকিউরিটি নিচ্ছেন এই পর্যায়ে যে আসলে সে যে প্রমিসটা বাস্তব করবে। একটা যখন আপনি অন্যের অ্যাসেট নিয়ে, আপনি তো ব্যাংকের কি আপনার কোনো আছে, আপনি তো আর মানুষের টাকা নিয়ে ব্যবসাটা করতেছেন, তো টাকাটা যেন গচ্ছা না, যে আপনি সিকিউরিটি নিবেন না। না, এখানে এখানে বিষয়টা হচ্ছে কি, আপনার আপনার প্রমিসের কারণে যদি অন্য সেলার যদি লাইবিলিটি ইনকার করে ফেলে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এই প্রমিসটা ওয়ান সাইডেড বাইন্ডিং। সেক্ষেত্রে যদি তার কোনো ড্যামেজ হয় সেলারের পক্ষ থেকে, সেজন্য এটাকে আপনাকে স্বামী জিত হিসেবে সিকিউরিটি ডিপোজিট হিসেবে কিছু নেওয়া আপনার জন্য পারমিটেড। না না, এটা এটা এক্ষেত্রে সে বাধ্য করতে পারবে, কারণ হচ্ছে কি, কারণ আপনার প্রমিসের কারণে সে কিন্তু একটা লাইবিলিটি ইনকার করে ফেলছে। যেমন আপনি প্রমিস করছেন যে আপনি তার থেকে গুডস কিনবেন, সেজন্য সে সেই গুডসটা কিনে নিয়ে আসছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি তাকে এই জন্য আপনি মানে এনফোর্স করতে পারবেন। যদি এটা এটা তখনই এনফোর্স করা যাবে যখন আপনার লাইব্রেরি ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, ইন দ্য কেস অফ কাস্টমার ব্রিচ অফ হিজ বাইন্ডিং প্রমিস, এখন কাস্টমার যে তার বাইন্ডিং প্রমিস দিয়েছিল, এটা যদি সে ব্রিচ করে। দাদামন, এটা এটা মনে হয় ক্লারিফিকেশনটা একটা যদিও এই স্ট্যান্ডার্ডে এটা নাই, কিন্তু এটা হচ্ছে আউফির আরেকটা স্ট্যান্ডার্ডে ইউনিলেটারাল বাইন্ডিং প্রমিস। হ্যাঁ, ওখানে এই জিনিসটা আপনারা করলে একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটুকে বলছে যে বাইলেটারাল প্রমিসও বৈধ, তবে উইথ অপশন। আর ইউনিলেটারাল বাইন্ডিং তো ঠিক আছে, এক পাখি যে কেউ কোনো পক্ষ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। ইন দ্য কেস অফ কাস্টমার ব্রিচ অফ হিজ বাইন্ডিং প্রমিস, কাস্টমার যে বাইন্ডিং প্রমিসটা দিচ্ছে, এটার ক্ষেত্রে দ্য ইনিশিয়াল ইজ নট পারমিটেড টু রিটেন হামিদ জিদ্দিয়া। হামিদ জিদ্দিয়া রিটেন করে সে আটকে রাখবে, এটা ইনস্টিটিউশন অধিকার নাই। অ্যাজ সাচ ইনস্টেড দ্য institution rights are limited to deducting the amount of actual damage incurred as a result of the breach. ব্রিচের কারণে যদি কোনো অ্যাকচুয়ালি কোনো ড্যামেজ হয়, ওইটুকুন পরিমাণ হামিদ জিদ্দিয়া থেকে ইনস্টিটিউশন কেটে রাখার অধিকার থাকবে, এতটুকুর মধ্যে সে সীমিত থাকবে। নেমলি দ্য ডিফারেন্স বিটুইন দ্য কস্ট অফ দ্য আইটেম ফ্রম দ্য ইনস্টিটিউশন যে কস্ট অফ দ্য আইটেম, মানে আইটেমটা কেনার জন্য যে প্রাইসটা দিয়েছিল সেটা, এবং দ্য প্রাইস এট হুইচ দ্য আইটেম ইজ সোল্ড টু এ থার্ড পার্টি, তৃতীয় পক্ষের কাছে আপনি অনার না করার কারণে তৃতীয় পক্ষের কাছে আইটেমটা যে দামে বিক্রি করছে, এর মধ্যে যদি কোনো লস হয়ে থাকে এই দুইটার মধ্যে, ততটুকু পরিমাণ হামিদ জিদ্দিয়া থেকে কাটতে পারবে। দ্য অ্যাকচুয়াল ড্যামেজ টু দ্য ইনস্টিটিউশন মে নট ইনক্লুড দ্য লস অফ ইটস মার্কআপ ইন দ্য মোরাবাহা ট্রানজাকশন দ্যাট ইজ
ইটস অপরচুনিটি লস। এটা করা যাবে না যে আপনার কাছে আমি 1,00,000 টাকা পণ্য বিক্রি করার কথা 1,10,000, এখন আমি থার্ড পার্টির কাছে বিক্রি করছি হলো 1,00,000 টাকা, সুতরাং 10,000 টাকা অপরচুনিটি লস হচ্ছে, এই কারণে আপনার হামিদ জিদ্দিয়া থেকে 10,000 কাটা যাবে, এটা করা যাবে না। যদি অপরচুনিটি লসের কোনো ঘটনা ঘটে সেটা হামিদ জিদ্দিয়া থেকে কাটা যাবে না। অ্যাকচুয়াল যদি লসের পণ্য কি দামে কিনছেন এবং থার্ড পার্টির কাছে কি দামে বিক্রি করছেন, যদি কোনো কম দামে বিক্রি করেন তাহলে ততটুকুই কেবল হামিদ জিদ্দিয়া থেকে কাটা যাবে, কাটতে পারবে। When the customer has fulfilled his promise and executed the contract of Murabaha, কাস্টমার যখন তার প্রমিসটা ফুলফিল করবে এবং কন্ট্রাক্ট অফ মুরাবাহা এক্সিকিউট করবে, ইনিশিয়েশন মাস্ট রিফান্ড হামিদ জিদ্দিয়া টু দ্য কাস্টমার, কাস্টমারকে হামিদ জিদ্দিয়া পুরোটা ফেরত দিয়ে দিতে হবে। The initiation is not entitled to receive any amount out of Hamid Jiddiya except in the case of breach of promise as laid down in item 253. 253 তে যেটা বলছে সেখানে হামিদ জিদ্দিয়া থেকে ইনিশিয়েশন কোনো অধিকার নাই কোনো অ্যামাউন্ট রিসিভ করার, শুধুমাত্র ব্রিচ অফ যদি প্রমিস হয় তাহলে পারবে, না হলে পারবে না। It is permissible for the institution to agree with the customer that the amount of Hamid Jiddiya will be deducted from the price payable by the customer pursuant to the contract of Murabaha. এটা পারমিসিবল ইনস্টিটিউশনের জন্য, যদি কাস্টমার সাথে সে এগ্রি হয় যে ঠিক আছে হামিদ জিদ্দিয়াটা থেকে আমি প্রাইস অ্যাডজাস্ট করব, ঠিক আছে, তাহলে 10,000 টাকা হামিদ জিদ্দিয়া দিচ্ছেন, এখন 1,00,000 টাকার মুরাবাহা 10,000 টাকা অ্যাডভান্স হিসেবে কেটে কাটে, ঠিক আছে, এটা কোনো সমস্যা, দুজন যে এগ্রি হয় তাহলে কাস্টমারের ফেরত না দিয়ে সেটা প্রাইস হিসেবেও অ্যাডজাস্ট করা যাবে। তাহলে হামিদ জিদ্দিয়া এবং আরবন দুইটা প্রাইস হিসেবে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু হামিদ জিদ্দিয়া থেকে এমনি পার্সোনালি সে ব্যাংক মনে করলো এখানে কিছু কেটে রাখবে, সেটা হবে না। কি বলছেন? আচ্ছা, এটা মনে হয় মাসুদ, এটা পরে দেখবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে হামিদ জিদ্দিয়ার দিয়ে প্রাইস অ্যাডজাস্ট করা যাবে এটা বলছে। এটা পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু টেক আরবন, এখন বলছে আরবনও নেওয়া যাবে কখন, আপন কনক্লুশন অফ দ্য মুরাবাহা, মুরাবাহা কন্ট্রাক্ট যখন ক্লায়েন্টের সাথে হয়ে গেছে তারপরে তার সাথে যেহেতু মুরাবাহা কন্ট্রাক্ট হয়েছে সুতরাং একটা আরবন তার থেকে নেওয়া যাবে। উইথ দ্য দিস মে নট বি ডান ডিউরিং দ্য কন্ট্রাকচুয়াল স্টেজ, এটা করা যাবে না ওই সময় যখন কন্ট্রাক্ট চুক্তির স্টেজে আছে, ইন হুইচ দ্য কাস্টমার হ্যাজ গিভেন হিজ প্রমিস টু দ্য পারচেজ করবে, প্রমিস দিচ্ছে ওই লেভেলে, এটা করা যাবে না, করা যাবে আপন দ্য কনক্লুশন অফ দ্য মুরাবাহা চুক্তি হওয়ার পরে যে সে আসলে এটা কিনে নিবে বলে ওকে করছে, কনক্লুশন হয়ে গেছে, তার সাথে অফার এবং অ্যাকসেপ্টেন্স বিনিময় হয়ে গেছে। দ্য কন্ট্রাকচুয়াল স্টেজ এট হুইচ দ্য কাস্টমার হ্যাজ গিভেন হিজ প্রমিস, এই লেভেলে এটা করা যাবে না। In the event that the customer revoke the contract in an urban-based transaction, it is preferable that যেই চুক্তিতে কাস্টমার কন্ট্রাক্ট করে আরবনের ভিত্তিতে, মানে আরবন দিয়ে যেখানে কন্ট্রাক্টটা করতেছে সেখানে এটা প্রেফারেবল ইনস্টিটিউশনের জন্য আফটার ডিডাক্টিং দ্য অ্যাকচুয়াল ড্যামেজ ইফ ড্যামেজ ইট ইনকার, যদি ইনিশিয়েট কোনো বাস্তবে কোনো ড্যামেজের শিকার হয়, যদি কাস্টমার যদি কন্ট্রাক্টটা থেকে রিভোক করে, মানে কাস্টমার যদি কন্ট্রাক্ট না করে, আরবন করার পরেও কাস্টমার যদি কন্ট্রাক্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়, তাহলে অ্যাকচুয়াল যতটুকু ড্যামেজ হয়েছে ততটুকু রেখে বাকিটা তাকে রিফান্ড করাটা প্রেফারেবল। হ্যাঁ, রিফান্ড দ্য রিমেইনিং অ্যামাউন্ট অফ আরবন টু দ্য কাস্টমার, এটা প্রেফারেবল। কিন্তু দ্য ড্যামেজ ইন দিস কন্টেক্সট, মানে এটা প্রেফারেবল, কিন্তু ইচ্ছাগুলো পুরোটাও রেখে দিতে পারে। প্রেফারেবল বলা মানে হলো এটা প্রেফারেবল যে আপনি যতটুকু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন ততটুকু তার থেকে কেটে রাখলেন, বাকিটা তাকে আরবনে ফেরত দিতে পারেন, ইচ্ছে করলে পুরোটাও রেখে দিতে পারেন, যেহেতু এটা অ্যাডভান্স মানে ছিল। দ্য ড্যামেজ ইন দিস কন্টেক্সট মিনস দ্য ডিফারেন্স বিটুইন দ্য কস্ট অফ দ্য আইটেম ব্রন দ্য ইনস্টিটিউশন অ্যান্ড দ্য প্রাইস এট হুইচ দ্য আইটেম ইজ সোল্ড টু দ্য থার্ড পার্টি। আপনি তো আসলে ওই যে বললাম 2,000 টাকা দিয়ে আমি বইটা কিনছি, তার সাথে রাজি হয়েছি, 200 টাকা দিয়ে আসছি, এখন সে আসলে এটা আজকে 2,000 টাকা সে বিক্রি করতে পারে, 3 দিন তার থেকে আরবন দিয়ে আমি অপশনটা নিয়ে আসলাম, এখন সে এটা আরেক জায়গায় 3 দিন পরে সে আমার থেকে তো 200 টাকা রাখলো, 3 দিন পরে সে আরেক জায়গায় এটা বিক্রি করছে 1,900 টাকা, তাহলে তার লস হয়েছে মূলত 100 টাকা। তাহলে সে ইচ্ছা করলে 100 টাকা আমাকে ফেরত দিয়ে 100 টাকা রেখে দিতে পারে, অথবা বলতে পারে যে ঠিক আছে 200 টাকা আমি তো আপনার সাথে একবার করছি, 200 টাকা আমি রেখে দিলাম। প্রেফারেবল হচ্ছে 100 টাকা রাখা, আর পুরোটা ইচ্ছে করলে সে রেখে দিতে পারে। এটা কি বোঝা গেছে একটু? প্রথম অংশটা আরেকটু যদি রিপিট করতেন। কোনটা? এটা 256 এর প্রথম অংশটা।
মানে এটা পারমিসিবল যে ইনিশিয়েশন ক্লায়েন্ট থেকে একটা আরবনও নিতে পারে। আরবনটা কি আর্নেস্ট মানি, মানে অ্যাডভান্স মানি। চুক্তি হওয়ার পরে অফার এবং অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে, মোরাবাহা চুক্তি ক্লায়েন্ট এবং ইনিশিয়েশনের মধ্যে হয়ে গেছে, এই পর্যায়ে এসে ইনিশিয়েশন আরবন নিতে পারে ক্লায়েন্ট থেকে, বলতে পারে ঠিক আছে আপনি অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করছে, অ্যাডভান্স করার অর্থ হলো যে পরবর্তী পেমেন্টটা সে হয়তো ইনস্টলমেন্টে অথবা পরে একটা ইয়েতে দিবে। এখন অ্যাডভান্স মানি হিসেবে তার থেকে একটা আর্নেস্ট মানি, সিকিউরিটি মানি নিলেন একটা অ্যামাউন্ট। আমরা বলছি যে আমি যেমন এরকম করি 2000 টাকার জায়গায় 200 টাকা দিয়ে আসলাম, ধরেন এটা আমি তার সাথে আমার চুক্তি হয়ে গেছে, বইটা আমি কিনবো, এখন আমি অ্যাডভান্স হিসেবে 200 টাকা দিচ্ছি। বলছে যে এ পর্যায়ে যদি কোনো কারণে কাস্টমার ডিজনার করে চুক্তিকে, মানে আমি আসলে পরে আর 3 দিন পরে যা তার থেকে এটা কিনলাম না, তখন সে তো 4র্থ দিনে আরেকজনের কাছে সেল করে দিন। সেল করার সময় যদি সে আসলে তার এটার দাম 2000 টাকা, আমার সাথে চুক্তি হয়েছে, যদি কম দামে সেল করে আমার কারণে তো সেটা অ্যাচিভ করছে, নিয়ে আসছিল, আমি তার অর্ডার দেওয়ার কারণে বইটা সে বিদেশ থেকে আনাইছে। এখন হলো সে আমি আসলে তার সাথে চুক্তি, আমি পূর্ণ টাকা দিয়ে তার সাথে চুক্তি পুরো বাস্তবায়ন করতেছি না। যদি আমি এই পর্যায়ে থেকে সরে আসি, আর্নেস্ট মানি আমি তাকে দিয়েছি 200 টাকা, এখন সে যেটা করতে পারে 4র্থ দিন সে আরেকজনের কাছে এটা সেল করে দিয়েছে, গ্রাহক পাইছে। যদি সে 2100 টাকা বিক্রি করে তাহলে তো তার লাভ হলো, সে আমার এই 200 টাকা ফেরত না ইচ্ছে করলে নাও দিতে পারে, দিতেও পারে পুরাটা। যদি সে কম দামে সেল করে, যদি লস ইনকার্ড হয়, সে 1900 টাকা সেল করছে, তাহলে তো 100 টাকা 2000 টাকা 100 টাকা লস হলো তার, তাহলে আমার 200 টাকা থেকে 100 টাকা কেটে রাখতে পারে, তার 2000 টাকায় পূর্ণ থাকলে আর 100 টাকা আমাকে ফেরত দিতে পারে, ইচ্ছে করলে আমার 200 টাকা উপরে রেখে দিতে পারে, কোনো সমস্যা নেই। এই বুঝা গেছে এটা? জি স্যার, জি স্যার। মানে আরবনটা হবে অফার এবং অ্যাকসেপ্টেন্সের পরে। হ্যাঁ, চুক্তি মুরাবাহা চুক্তি হওয়ার পরে, হ্যাঁ, চুক্তির পরে, সবসময় চুক্তির পরে যেটা হয় এটা আরবন, আর আরবন। প্রমিস লেভেলে যেটা হয় এটা হামিদ দিয়া ক্লায়েন্টের টাকা। যদি লস ইনকার্ড হয় তাহলে কেবল ওখান থেকে যতটুকু হয়েছে ততটুকু কাটতে পারেন, বেশি না। আর ওটা ইনভেস্টমেন্ট করে রাখতে হবে, অথবা কারেন্ট অ্যাকাউন্টে রাখতে হবে, অথবা এমন ভাবে রাখতে হবে ফ্রিজ করে, যেটা আসলে ক্লায়েন্ট এবং আপনার এই ব্যাংক কেউ এটা অ্যাক্সেস না করতে পারে। এটা ইজারাতে একবার সুন্দরভাবে বলছে, ইজারাতে 3টা বলছে যে হয় ইনভেস্ট করবেন, না হলে কারেন্ট অ্যাকাউন্টে রাখবেন যেটা, অথবা সেটা ফ্রিজ করে একটা জায়গায় রাখবেন। এখানে 2টা বলছে। তো আমরা সামগ্রিকভাবে বলতে দেবো 3টা। আমির দিয়ে 3টা কারণে নেওয়া যায়, এখানে 2টা বলছে, আরেকটা ইজারাতে আরেকটা বলছে। 3টা কি? একটা হলো আপনার সিরিয়াসনেস দেখা, আপনার কোনো ড্যামেজ যদি হয় তাহলে এটা যেন রিকভারি করা যায় সেটার জন্য। আর একটা বলছে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি দেখার জন্য। আর এটা নিতে হবে প্রমিস লেভেলে। আর আরবন হলো আপন দ্য কনক্লুশন অফ দ্য কন্ট্রাক্ট। আশা করি আপনারা ধরতে পারছেন। দ্য অ্যাকুইজিশন অফ দ্য অ্যাসেট, অ্যাকুইজিশন অফ দ্য টাইটেল। এখন হলো আসলে ইনিশিয়েশন, ওই কিভাবে ইনিশিয়েশন এই জিনিসটা কিনে নিয়ে আসবে, এই যে লোক কিনতে চায় তাকে এজেন্ট করবে কিনা, এই সম্পর্কিত বিধিবিধান। The acquisition of the asset or good by the institution prior to its sale by means of Murabaha. Murabahaর ভিত্তিতে, মুরাবাহার মাধ্যমে ইনিশিয়েশন সেল করার আগে জিনিসটা অ্যাকুইজিশন বা নিজের অধিকারে নিয়ে আসবে কিভাবে? ইনিশিয়েশন shall not sell any item in Murabaha transaction before it acquire. আপনি জিনিস কিনে নিয়ে এসে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মুরাবাহার পণ্য কিনে না এসে আগেই ক্লায়েন্টের কাছে সেল করে দিছে, সেটা হবে না, জায়েজ হবে না, এটা জায়েজ নেই। Such items. Hence, it is not valid for the institution to conclude a Murabaha sale with the customer before the institution conclude a purchase contract with the supplier of the item, the subject matter of the Murabaha, and before it acquire actual or constructive possession of the item. আপনি সাপ্লায়ারের সাথে চুক্তি করার আগেই ক্লায়েন্টের সাথে মুরাবাহা চুক্তি করে ফেলছেন, সেটা যা ভ্যালিড হবে না, এটা ভ্যালিড না। এটা যেহেতু এটা ভ্যালিড না যে ইনস্টিটিউশনের সাথে ইনস্টিটিউশন মুরাবাহা কন্ট্রাক্ট সেল কন্ট্রাক্ট করে ফেলবে কাস্টমারের সাথে, ইনস্টিটিউশন পারচেজ কন্ট্রাক্ট করার আগে সাপ্লায়ারের সাথে আগে পারচেজ কন্ট্রাক্ট করবেন, তারপরে ক্লায়েন্টের সাথে আপনি মুরাবাহা সেল চুক্তি করবেন। আপনার মাঝখানে আপনার অ্যাকুইজিশনের জিনিসটা আসতে হবে, না হলে জায়েজ হবে না। এটা হলো মূল কথা। অ্যাকচুয়ালি হোক অথবা কনস্ট্রাকটিভ পজিশন আপনার আসতে হবে। অ্যাকচুয়াল মানে আপনি 10 টন, আপনি এক মন চাউল কিনা দরকার, এটা যেহেতু হাতে হাতে এটা চেঞ্জ করা যায়, ঠিক আছে নিয়ে আসলেন। কিন্তু যদি আপনি 10 বস্তা চাল কিনেন তাহলে একটা রিসিপ্ট থাকবে, সেটা কোন গোডাউনে আছে সেটা শনাক্ত করা থাকবে, 1 2 3 4 5 10 পর্যন্ত দিয়ে 1 থেকে 10 এটা। তাহলে ওই ওয়্যার হাউসের ওই রিসিপ্টটা যদি আপনি রিসিভ করেন তাহলে এটা কনস্ট্রাকটিভ পজিশন। আমরা
18 নম্বর স্ট্যান্ডার্ডে ডিটেলস করবো কিভাবে অ্যাকচুয়াল হয়, কিভাবে কনস্ট্রাকটিভ পজিশন হয়। Which can be achieved with the supplier give the initiation control over the item or the document that represent possession thereof. এটাই বলছি, যেটা আগে বলে ফেললাম, যে হয়তো অ্যাকচুয়ালি পজিশনে আসবে, যেটা সরাসরি আপনি সাপ্লায়ার থেকে নিজে নিতে পারলেন, কন্ট্রোল ওভার আপনি নিতে পারলেন, অথবা এমন ডকুমেন্ট নেবেন যেটা আসলে পজিশনে রিপ্রেজেন্ট করে। আপনি পণ্যটা হাতে নিতে পারলেন না, বাট আপনি যেহেতু বাউচার হাতে নিছেন, তার মানে হলো পণ্য আপনার দখলে গেছে। Likewise, the Murabaha is considered void in case the contract with the supplier is void. এখন সাপ্লায়ারের সাথে যদি চুক্তি বাতিল হয়ে যায়, তাহলে মোরাবাহা যে চুক্তি ক্লায়েন্টের সাথে করতেছেন সেটাও অটো বাতিল হয়ে যাবে। কারণ বিকজ ইন দিস কেস দ্য ইনিশিয়েশন would fail to acquire complete title to the item. কারণ আসলে ইনিশিয়েট এক্ষেত্রে সাপ্লায়ার থেকে জিনিস আনতে, নিজের অ্যাকুইজিশন আনতে পারতেছে না, তাহলে কিভাবে মোরাবাহা সে আরেকজনের সাথে করবে? সুতরাং এই পর্যায়ে মোরাবাহা যে কন্ট্রাক্টটা আপনার করার কথা ছিল এর সাথে, সেটা বাতিল হয়ে যাবে। It is permitted that the contract between the initiation and the supplier be completed by means of a meeting of the two parties to discuss the detail. ইত্তেহাদুল মাজলিস যেটা আমরা সকালে পড়লাম, যে এটা জায়েজ আছে ইনস্টিটিউশন এবং সাপ্লায়ার দুইজনে বসে একটা মিটিং করে, দুই পক্ষ সরাসরি ফিজিক্যাল একটা মিটিং করেও তারা ডিসকাস করে একটা চুক্তি তারা করতে পারে। হ্যাঁ, অথবা at which point the contract may be executed, অর্থাৎ একটা পর্যায়ে সেই ইনস্টিটিউশন এবং সাপ্লায়ারের মধ্যে চুক্তিটা হলো, সেই জিনিসটা কিনলো। Likewise, it is permitted that the contract be completed through exchanging the notice of an offer and acceptance either by in writing or by any form of modern communication customary practice according to known principle. তা এটাও হইতে পারে যে ফিজিক্যালি তারা সরাসরি করলো, অফার অ্যাকসেপ্টেন্স বিনিময় করে, অথবা অনলাইন, অথবা তারা কোনো ইমেইল, অথবা যেভাবে কোনো মডার্ন মিনস অফ কমিউনিকেশন ব্যবহার করে, যেভাবে প্রচলিত নিয়ম আছে সেই প্রচলিত নিয়ম মেনে নন কোনো প্রিন্সিপালের মাধ্যমে তারা অপারেশন করে নিজেরাও চুক্তি সরাসরি করতে পারে ইনস্টিটিউশন এবং সাপ্লায়ারে। দ্য অরিজিনাল প্রিন্সিপাল ইজ দ্যাট ইনস্টিটিউশন ইটসেলফ পারচেজ দ্য আইটেম ডিরেক্টলি। এটা হলো মৌলিক বিধান যে ইনস্টিটিউশন সরাসরি সোর্স অফ সাপ্লাই থেকে জিনিস কিনে নিয়ে আসবে। However, it is permissible for the institution to carry out the purchase by authorizing an agent. একজন এজেন্টের মাধ্যমেও ইনস্টিটিউশন জিনিসটা কিনতে পারে, এজেন্সি চুক্তি করে। আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিজে সরাসরি কিনতে পারে, অথবা একজন নিয়োগ দিয়েও সে কিনে নিতে পারে। আদার দেন দ্য পারচেজ অর্ডার, পারচেজ অর্ডার ছাড়া অন্য কাউকে এজেন্ট করে জিনিসটা কিনতে পারে। টু এক্সিকিউট দ্য পারচেজ অ্যান্ড দ্য কাস্টমার শুড নট বি অ্যাপয়েন্টেড টু অ্যাক্ট অ্যাজ অ্যান এজেন্ট এক্সেপ্ট ইন কেস অফ এ ডায়ার নিড। মুরাবাহা ইন পারচেজ অর্ডারে কাস্টমারকে উচিত নয় যে তাকে এজেন্ট নিয়োগ দেয়া, যদি না একবারে খুব প্রয়োজন হয়ে পড়ে। ফার্দারমোর দ্য এজেন্ট দেয়া যাবে না এরকম না, দিতে পারবেন, তবে একবারে ডায়ার নিড না হলে না দেয়াই উত্তম। ফার্দারমোর দ্য এজেন্ট মাস্ট নট সেল দ্য আইটেম টু হিমসেলফ। এখন এজেন্ট নিজে, আপনি কাস্টমারের এজেন্ট নিয়োগ দিচ্ছেন, এখন কাস্টমার নিজে জিনিসটা কিনে নিজের নামে কিনে ফেলবে না, মানে সে কিনে নিয়ে আসছে তো আমার জন্য তো কিনছেন, সুতরাং আমি নিয়ে নিলাম, এরকম করবে না। সে কাস্টমার নিজে কিনবে, সে এজেন্ট, সে নিজে কিনে নিয়ে এসে প্রিন্সিপাল মানে আপনাকে ইনস্টিটিউটকে বুঝাই দিবে। বুঝাই দেওয়ার পর ইনস্টিটিউট বুঝে পেলো, তারপরে সে অফার করবে যে ভাই এখন আমি এটা কিনতে চাই। তারপরে প্রিন্সিপাল যদি অ্যাকসেপ্ট করে, মানে ইনস্টিটিউট অ্যাকসেপ্ট করে, তার মধ্যে মুরাবাহা হবে। এর আগে রেদার দ্য ইনস্টিটিউশন মাস্ট ফার্স্ট অ্যাকোয়ার টাইটেল অফ দ্য আইটেম এন্ড দেন সেল ইট টু দ্য এজেন্ট। প্রথমে ইনস্টিটিউশন অবশ্যই এই টাইটেলটা, পণ্যটা নিজে অ্যাকোয়ার করবে, নিজে দখলে নিবে, তারপরে সেল করবে এজেন্টের কাছে। ইন সাচ কেস দ্য প্রভিশন অফ আইটেম 315 সামনে আসবে, শুড বি অবজার্ভ, সেটা পরিপালন করতে হবে। সেটা আমরা দেখবো 513 তে। 514 যে 315 এ যেটা বলছে, স্যার ফার্দারমোরের পরের অংশটা বুঝলাম না। দ্য এজেন্ট মাস্ট নট, পরন্ত এজেন্ট অবশ্যই নিজের কাছে নিজে পণ্য, ধরেন আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আপনাকে বলছি, আপনি যেহেতু পার্সেল অর্ডার, আপনাকে বললাম ভাই আপনি এজেন্ট, আপনি আপনার জন্য দেখে একটা ফ্রিজ কিনেন। আপনি যেহেতু কিনে আপনার জন্য কিনে একটা ফ্রিজ আমি ফাইন্যান্স ফ্যাসিলিটি দিচ্ছি, আপনি করলেন কি ওয়ালটন থেকে এটা কিনে আপনি বাসায় নিয়ে গেছেন। আপনি তো আগে আপনার দায়িত্ব হচ্ছে, আপনি প্রথম এটা আপনাকে কিনতে দিয়েছি এজেন্ট হিসেবে, আমি প্রিন্সিপাল। এজেন্টের দায়িত্ব হচ্ছে এটা কিনে আমাকে বুঝাই দিবেন, আমার দখল দায়িত্ব আগে প্রশ্ন এবার বুঝতে পারছি স্যার। ইনস্টিটিউশনের কাছে আসার আগেই যদি আপনি নিজে নিজে পকেটে করে যে আমার জন্য কিনছে আমি নিয়ে গেলাম, সেটা হবে না। আগে ইনস্টিটিউশনকে জিনিসটা বুঝাই দিতে হবে, তারপরে আপনার জন্য কিনবে। এটা আমরা 315 এ আরো বিস্তারিত করব একটু পরেই।
স্যার এখানে যদি এজেন্টের মাধ্যমে ক্রয় করা হয়, থার্ড পার্টি এজেন্ট নিয়োগ করে, সেক্ষেত্রে এজেন্টের খরচটা কে বহন করবে? ইনস্টিটিউট বহন করবে। এটা ব্যাংকের জন্য কাজ করতেছে, এখানে তো ক্লায়েন্ট এখনো আসে নাই। ঠিক আছে স্যার। In cases when the customer is authorized to purchase the item as the initiation agent, যেই ক্ষেত্রগুলোতে কাস্টমারকে ইটসেলফ অথরাইজ করা হয় যে আপনি ইনিশিয়েটর এজেন্ট হিসেবে কাজ করেন, it is obligatory to adopt procedure which would ensure that certain condition are observed. এটা নিশ্চিত করতে হবে যে কিছু কিছু শর্ত সেখানে পরিপালন করতে হবে। কন্ডিশন গুলো কি কি? The institution itself must pay the supplier and not pay the price of the item into the account of the customer as an agent. কাস্টমারের কাছে অ্যাকাউন্টে আপনি টাকাটা দিয়ে দিবেন না, বরং সরাসরি সাপ্লায়ারকে আপনি পে করার চেষ্টা করবেন। আপনি কাস্টমারকে দিয়ে কিনাচ্ছেন ঠিক আছে, তাকে এজেন্ট নিয়োগ করে, কিন্তু টাকাটা চেষ্টা করবেন যে আসলে যেন সাপ্লায়ারের অ্যাকাউন্টে দেওয়া যায়। কিন্তু দেখা গেছে এমন এক জায়গা থেকে কিনতেছেন, ধান কিনতেছেন রংপুরের একবারে গ্রাম অঞ্চল থেকে, এজেন্টকে দিয়ে, কাস্টমার যে পার্সেল অর্ডার তাকে দিয়ে, এখন আপনি ফাইন্যান্স করতেছেন, কিন্তু দেখা গেছে কাস্টমারের অ্যাকাউন্ট ছাড়া ওই কৃষকদের আসলে অ্যাকাউন্ট নাই। হয়নি এবার পসিবল। যদি সম্ভব হয় সাপ্লায়ারকে সরাসরি টাকা দিবেন কৃষকদের অ্যাকাউন্টে, না পারলে আসলে কি করার আছে, আপনি এজেন্ট কি দিবেন। The institution should obtain from the supplier the documents that confirm that a sale has taken place. এটা নিশ্চিত করবেন যে সাপ্লায়ার থেকে ডকুমেন্ট নেবেন যে আসলে যে বাস্তবিক জিনিসটা কেনা হচ্ছে সেটার জন্য এনশিওর করা যায়। এটার জন্য অবশ্যই আপনি সাপ্লায়ারের ডকুমেন্ট নেবেন। তাহলে দুইটা, যদি কাস্টমারকে এজেন্ট নিয়োগ করেন তাহলে করা যাবে, ডায়ার নিড হলে করা যাবে, নাহলে করবেন না। ডায়ার নিড হলে করবেন, না হলে করবেন না। অন্য থার্ড পার্টিকে এজেন্ট নিয়োগ দিবেন, অথবা নিজে সর্বোত্তম হচ্ছে নিজে কিনে দেয়া, না হলে অন্য এজেন্ট নিয়োগ দেয়া। যদি অন্য এজেন্ট না পান তাহলে কাস্টমারকে এজেন্ট নিয়োগ দেয়া যদি ডায়ার নিড হয়। তারপরও নিশ্চিত চেষ্টা করবেন যেন সাপ্লায়ারকে সরাসরি টাকা দেওয়া যায়। যদি না পারেন এজেন্টের অ্যাকাউন্টে দিবেন, তবে সর্বাবস্থা সাপ্লায়ার থেকে ডকুমেন্ট যেন পাওয়া যায়, ডকুমেন্টটা এনশিওর করবেন। এই হলো কথা। 315 যেটা আগে বলছে যে এজেন্ট নিজে তাকে নিয়োগ দিয়ে যে আপনি তার জন্য পণ্য কিনতেছেন, এটা সে নিজে কেন নিয়ে নিবে না, এটার জন্য একটু ব্যাখ্যা দিবেন। এটা অব্লিগেটরি টু সেপারেট দ্য টু লায়াবিলিটি অফ রিস্ক। এটা অত্যাবশ্যক যে আলাদা করা দুইটা লায়াবিলিটি, রিস্ক, লায়াবিলিটি অফ রিস্ক অ্যাটাচিং টু দ্য পারচেজ আইটেম। যে জিনিসটা কিনতেছেন এটার সাথে একটা দুইটা লায়াবিলিটি আছে, রিস্ক আছে। একটা হচ্ছে নেমলি দ্য লায়াবিলিটি অফ দ্য ইনস্টিটিউশন, ইনস্টিটিউশনের লায়াবিলিটি। আপনি ইনস্টিটিউশন কিনছেন, এই জিনিসটা আসলে এজেন্ট হিসেবে আপনি কিনছেন, আপনি কিনে আপনার লায়াবিলিটি, আপনাকে এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে, আপনি এটা কিনে আপনি ব্যাংকের বুঝাই দিবেন, তাহলে ইনস্টিটিউটকে বুঝাই দিয়ে ইনস্টিটিউশনের দখলে আছে জিনিসটা এখন গেল। তাহলে এই সময়ে যদি পণ্যের কোনো ক্ষতি হয়, আপনাকে এজেন্ট নিয়োগ করতেছে, আপনি কিন্তু এজেন্ট, আপনি তখন পার্সেল অর্ডার আন না, আপনি এজেন্ট হিসেবে কিনে যদি এই সময় সমস্যা হয় আপনি বুঝে দেওয়ার আগ পর্যন্ত, তাহলে আপনি এজেন্ট, তাহলে আপনি দায়ী না, যেহেতু আপনার সাথে এজেন্সি কন্ট্রাক্ট। যদি না ট্রান্সগ্রেশন অথবা কোনো ওই যে ব্রিচ অফ কন্ট্রাক্ট এগুলো না হয় তাহলে আপনি দায়ী না, জিনিস নষ্ট হয়ে গেছে আপনি দায়ী না। যদি না আপনার ট্রান্সগ্রেশন থাকে তাহলে আপনি বুঝাই দেওয়ার ইনস্টিটিউটকে বুঝাই দিলেন, বুঝাই দিয়ে আপনি নিষ্কৃতি পেয়ে গেলেন, ওকে শেষ। তাহলে এটা একটা লায়াবিলিটি, নেম দি লায়াবিলিটি অফ ইনস্টিটিউশন এন্ড দ্য লায়াবিলিটি অফ দ্য কাস্টমার এজ এজেন্ট অফ দ্য ইনস্টিটিউশন। এজেন্ট এবং এজেন্টের হিসেবে তার যে লায়াবিলিটি এবং ইনস্টিটিউশনের যে লায়াবিলিটি, ইনস্টিটিউট বুঝে পাওয়া পর্যন্ত, বুঝে পাওয়ার পরে এই যে লায়াবিলিটি এইটার, এবং this is achieved by having an interval in times between the performance of the agency contract and the execution of the contract of Murabaha। তাহলে এই সময়ে আপনার এজেন্ট হিসেবে আপনার একটা লায়াবিলিটি ছিল, তারপর আপনি বুঝাই দেওয়ার পরে এটা ইনস্টিটিউশনের লায়াবিলিটি চলে গেছে, তাহলে এটা একটা ইন্টারভাল সময়ের। আরেকটা হচ্ছে এখন আপনার সাথে মোরাবাহা চুক্তি হচ্ছে। হ্যাঁ, মোরাবাহা চুক্তি হলো আপনার সাথে কাস্টমার হিসেবে আপনার কাছে এখন ইনস্টিটিউশন মোরাবাহা করে আপনাকে, তাহলে ইনস্টিটিউশন মোরাবাহা চুক্তি করে আপনার কাছে যখন বুঝাই দিচ্ছে, এই যে এই সময়ে যদি এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে লায়াবিলিটি কার? লায়াবিলিটি হচ্ছে এখন ইনস্টিটিউট থেকে লায়াবিলিটি চলে আসতেছে কাস্টমারের কাছে। এই যে টু লায়াবিলিটিকে সেপারেট করতে হবে একটা পয়েন্টে। কোন পয়েন্টে আপনি এজেন্ট হিসেবে আপনার লায়াবিলিটি শেষ হয়েছে,
কোন পয়েন্টে ইনস্টিটিউশনের কাছে লায়াবিলিটি চলে গেছে, কোন পয়েন্টে আপনার কাছে বিক্রি করার কারণে লায়াবিলিটি ইনস্টিটিউট থেকে আপনার কাছে পারচেজ অর্ডার হিসাবে আপনার কাছে শিপমেন্ট হচ্ছে কাস্টমার হিসাবে, এই সবগুলো আলাদা করতে হবে। এটার জন্যই আপনি একটা জিনিস কিনে নিয়ে এসে এজেন্ট হিসেবে আপনার বাসায় নিয়ে যাবেন না। এই কারণে বলছি এটা অত্যাবশ্যক যে টু লায়াবিলিটি অফ রিস্ককে আলাদা করতে হবে, যেটা অ্যাটাচ থাকে পারচেজ আইটেমের সাথে। যে একটা লায়াবিলিটি হচ্ছে ইনস্টিটিউশনাল লায়াবিলিটি, আর একটা হচ্ছে কাস্টমার এজেন্ট হিসেবে তার লায়াবিলিটি। দিস ইজ অ্যাচিভ, এটা অর্জন করা হবে, এনশিওর করা হবে, অ্যাচিভ করা যাবে এইভাবে যে কোন সময়টা বিটুইন দ্য পারফরমেন্স অফ দ্য এজেন্সি কন্ট্রাক্টের, আপনার সাথে এজেন্ট হিসেবে যে এজেন্সি কন্ট্রাক্ট সেটার পারফরমেন্স কতক্ষণ পর্যন্ত, এবং এক্সিকিউশন অফ দ্য কন্ট্রাক্ট অফ মুরাবাহা কতক্ষণ কখন, এই দুইটার মধ্যে এটা আলাদা করা যাবে অ্যাজ ইন্ডিকেটেড ইন দ্য কাস্টমার নোটিস। যেমন কাস্টমার নোটিস অফ পারফরমেন্স অফ দ্য এজেন্সি, কাস্টমার নোটিস করলো ইনস্টিটিউটকে যে আমি যে এজেন্ট হিসেবে নিয়োগ হয়েছি, এই যে জিনিসটা আমি টু অ্যাকোয়ার দ্য আইটেমটা অ্যাকোয়ার করার জন্য আমি এসে অ্যাকোয়ার করে আপনাকে বুঝিয়ে দিলাম, এন্ড এরপরে এন্ড অফার টু পারচেজ দ্য আইটেম, তারপরে সে বুঝে দেওয়ার পরে অফার করবে টু পারচেজ দ্য আইটেম বাই মিনস অফ মুরাবাহা, তারপরে সে মুরাবাহার ভিত্তিতে এটা কেনার জন্য নিজে অফার করবে, ফলোড বাই দ্য ইনস্টিটিউশন নোটিস অফ ইটস অ্যাকসেপ্টেন্স। এরপরে এটার পরে ইনস্টিটিউশন একটা নোটিস করবে ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করলাম। তাহলে of the acceptance of the customer offer to purchase, কাস্টমার যে অফার করলো পারচেজ করার জন্য সেটাকে অনুগামী হয়, মানে তার পরবর্তীতে ইনস্টিটিউশন একটা নোটিস করবে অ্যাকসেপ্টেন্স এন্ড দ্য এক্সিকিউশন অফ মুরাবাহা সেল কন্ট্রাক্ট, এরপরে মুরাবাহা সেল কন্ট্রাক্টটা তাদের মধ্যে হবে। তাহলে এই দুইটার মধ্যে আলাদা করতে হবে লায়াবিলিটি কখন কাস্টমারের এজেন্সি হিসেবে তার লায়াবিলিটি শেষ হচ্ছে, তারপরে সে অফার করতেছে এবং সেটাকে ফলো আপ করে ইনস্টিটিউশন অ্যাকসেপ্ট করতেছে এবং মুরাবাহা কন্ট্রাক্টটা হচ্ছে, মুরাবাহা কন্ট্রাক্ট হওয়ার কারণে ইনস্টিটিউট থেকে লায়াবিলিটিটা আবার কাস্টমারের কাছে পার্সেল অর্ডার হিসেবে তার কাছে আসতেছে। এই দুইটাকে আলাদা করার জন্যই মূলত ওই জিনিসটা আগে বলছে 313 যে আসলে কাস্টমার নিজে একটা জিনিস এজেন্ট হিসেবে কিনে নিয়ে এসে সে নিজের জন্য কিনে ফেলবে না। এটার কারণ হলো এই যে টু লায়াবিলিটি যেন সেপারেট করা যায়। যদি প্রথম লায়াবিলিটির ভিতরে কোনো পণ্য নষ্ট হয়ে যায় তাহলে সেটার জন্য ইনস্টিটিউট দায়ী, কারণ ইনস্টিটিউট ওই চুক্তিটা হলো এজেন্সি চুক্তি হলো ট্রাস্ট বেসড কন্ট্রাক্ট। এই সময় যদি এজেন্ট যদি কোনো ধরনের ট্রান্সগ্রেশন না করে তাহলে তার জন্য সে দায়ী না। আর যদি পরে লায়াবিলিটি মানে হলো যখন ইনস্টিটিউটের কাছে যখন থাকতেছে তখন ইনস্টিটিউট তো দায়ী আছে, এরপর ইনস্টিটিউট থেকে যখন এটা কাস্টমারের কাছে পার্সেল অর্ডার হিসেবে আসতেছে তখন পার্সেল অর্ডার হিসেবে সে যখন চুক্তি হয়ে যাবে তারপর তার লায়াবিলিটি আসলে তারপর এটা তার লায়াবিলিটি। এই আশা করি মনে বোঝা গেছে আপনার। The original principle is that all document and contract concerned with the execution of the sale of the item must be in the name of the institution and not in that of the customer unless the latter acts in the institution agent in acquiring the item. বলছে হলো একবারে মৌলিক বিধান হচ্ছে যত ডকুমেন্ট হবে এই কন্ট্রাক্টের সাথে সম্পর্কিত, কন্ট্রাক্ট এক্সিকিউশনের সাথে যত ধরনের ডকুমেন্ট হবে সেল কন্ট্রাক্টটা করতে গিয়ে এই সবগুলো ইনস্টিটিউশনের নামে হওয়া, কাগজপত্র সব ইনস্টিটিউশনের নামে কিনবেন, ইনস্টিটিউশনের নামে সবকিছু হবে যদি সম্ভব হয়, এটা মৌলিক বিধান। আর এটা কাস্টমারের নামে না হওয়া এটা বিধান, না পারলে তো কাস্টমারের নামে হবে। যদি না লেটার মানে কাস্টমার, যদি কাস্টমার ইনস্টিটিউশনের এজেন্ট হিসাবে জিনিসটা কিনে, যেখানে এজেন্ট হিসেবে তাকে দিয়ে কিনতেছেন তাহলে সেখানে এজেন্টের নামেও হইতে পারে, কোনো সমস্যা নেই। এজেন্টের নামেও হইতে পারে, ব্যাংকের নামেও হইতে পারে, কিন্তু ব্যাংকের নামেই হওয়াটা আসলে মৌলিক বিধান। It is permissible at the time when the institution appoints someone as its agent for the acquisition of the item that the two party agree to authorize the agent to carry out the acquisition of the item as agent. এটা permissible যখন ইনস্টিটিউশন যখন কাউকে এজেন্ট হিসেবে নিয়োগ দিচ্ছে, তখন এজেন্ট নিয়োগ দিচ্ছে অ্যাকুইজিশন অফ দ্য আইটেমটা অ্যাকুইজিশন করার জন্য, তখন টু পার্টি এগ্রি করবে যে অথরাইজ করবে এজেন্টকে যে সে এই আইটেমটা এজেন্ট হিসেবে অ্যাকুইজিশনে নেবে। এটা পারমিসিবল, কোনো সমস্যা নেই। উইদাউট ডিসক্লোজিং দ্য এক্সিস্টেন্স অফ দ্য এজেন্সি এগ্রিমেন্ট, এজেন্টকে এটা বলতে হবে না সোর্স অফ সাপ্লাইয়ের কাছে যে আমি ইনস্টিটিউশনের এজেন্ট, এটা তার বলা দরকার নেই। না বলেও এটা করাটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। এজেন্টকে তার এজেন্সিশিপের
পরিচয় ডিসক্লোজ করা ছাড়া এই কাজ করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। বোঝা গেছে মনে হয়। ইন দিস কেস দ্য এজেন্ট উইল অ্যাক্ট অ্যাজ প্রিন্সিপাল। এই ক্ষেত্রে এজেন্ট প্রিন্সিপাল মানে সে এমন ভাবে কিনবে মনে হচ্ছে সে আসলে প্রিন্সিপাল, সে নিজের জন্য কিনতেছে, এরকম একটা ভাব সে নিতে পারবে, কিন্তু সে ডিসক্লোজ করা লাগবে না যে আমি আসলে এজেন্ট হিসেবে কিনতেছি, এটা তার ডিসক্লোজ করা লাগবে না। ইট ইজ ইন দিস কেস দ্য এজেন্ট উইল অ্যাক্ট অ্যাজ প্রিন্সিপাল ইন ডিলিং with other parties and will undertake the purchase directly in his name but on behalf of the institutions as principal. মানে ইনস্টিটিউশনকে প্রিন্সিপাল হিসেবে তার পক্ষ থেকে সে নিজে কিনবে, কিন্তু সে তার পরিচয় যেহেতু ডিসক্লোজ না করে সে মনে হচ্ছে একটা প্রিন্সিপালের মতোই সে করতে পারবে, এতে কোনো শরিয়ার কোনো সমস্যা নাই। অর্থাৎ এজেন্ট সাপ্লায়ারের কাছে নিজের একবার পরিচয় আমি এজেন্ট হিসেবে আজ কিনতে আসছি এটা প্রকাশ করা বাধ্যবাধকতা নাই। হাউএভার ইট ইজ প্রেফারেবল দ্যাট দ্য এজেন্টস রুল বি ডিসক্লোজ। তবে শরিয়ার দিক থেকে এটা প্রেফারেবল যে আসলে এজেন্টের রুলটা প্রকাশ করাটাই আসলে প্রেফারেবল, কিন্তু এটা বাধ্য না। এখন হচ্ছে ইনস্টিটিউশন কিভাবে জিনিসটা পজিশনে নিবে সেই বিষয়ে আমরা বলবো। আমরা প্রায় মনে হয় শেষের দিকে চলে আসছি, আশা করি 3 ঘন্টার আগে শেষ হবে। The institutions taking possession of the asset or good prior to its sale by the Murabaha. Murabaha করার আগে এজেন্ট এটা পজিশনে নিতে হবে। It is obligatory that the institution actual or constructive possession of the item be ascertained before its sale to the customer on the basis of Murabaha. Murabaha করার আগে অবশ্যই অ্যাকচুয়াল অথবা কনস্ট্রাকটিভ পজিশন সরাসরি অথবা পরোক্ষভাবে নিজের দখলে জিনিসটা নিতে হবে, এটা অত্যাবশ্যক। The condition that possession of the item must be taken by the institution before it onward sell to the customer. কাস্টমারের কাছে সেল করার আগে ইনস্টিটিউশন অবশ্যই পজিশনে আইটেমটা নেয়ার যে শর্ত সেটা হ্যাজ এ স্পেসিফিক পারপাস, এটা একটা উদ্দেশ্য আছে। দ্যাট উদ্দেশ্যটা কি? দ্যাট দ্য ইনস্টিটিউশন মাস্ট অ্যাজিউম দ্য রিস্ক অফ দ্য আইটেম ইট ইন্টেন্ডস টু সেল। যেটা সে সেল করতে চায় সেটার সে আসলে রিস্ক তাকে নিতে হবে। এই কারণে সেটা আমরা আগের কথা বলে আসছি। দিস মিনস দ্যাট এটার অর্থ এই যে the item must move from the responsibility of the supplier to the responsibility of the institution. এটা সাপ্লায়ারের রেসপন্সিবিলিটি থেকে ইনস্টিটিউশনের রেসপন্সিবিলিটি আসতে হবে। মাঝখানে যদি এজেন্সি দিয়ে করে তাহলে এজেন্টের হয়ে আসবে, এই তো কথা। From the responsibility of the supplier, আচ্ছা, this means that the item must move from the responsibility of the supplier to the responsibility of the institution. Similarly, it is obligatory that the point when the risk of the item is passed on by the institution to the customer be clearly identified. যেন কখন এটা ইনস্টিটিউট থেকে আবার কাস্টমারের রিস্কে যাচ্ছে সেটা যেন আইডেন্টিফাই করা যায় উইথ রেফারেন্স টু দ্য স্টেজেস ইন হুইচ দ্য আইটেম ইজ ট্রান্সফার্ড ফ্রম ওয়ান পার্টি টু অ্যানাদার। আসলে কোন কোন পয়েন্টে সাপ্লায়ার থেকে ইনস্টিটিউটের কাছে আসতেছে, ইনস্টিটিউট থেকে আবার কাস্টমারের কাছে যাচ্ছে, যেন এটা নিশ্চিত করা যায়, এই কারণে পজিশনের শর্তটা দেয়া হয়েছে। এই the form of taking delivery or possession of item differ according to their nature and different state custom. আসলে পজিশনটা কিভাবে হবে, ডেলিভারিটা কিভাবে নিশ্চিত হবে সেটা পণ্যের যে গুণাবলী, পণ্যের ধরনের উপর নির্ভর করবে। যদি আসলে 1 কেজি পেঁয়াজ হয় তাহলে তো আপনি হাতে করে পলিথিন করে নিয়ে আসলেন। যদি একটা গাড়ি হয় তাহলে তো আসলে এটা নিতে পারবে না, তখন পজিশনটা হবে গাড়ি তো ঠিকই আছে রেজিস্ট্রেশনের মাধ্যমে। স্থাবর সম্পত্তি হলে একরকম, অস্থাবর সম্পত্তি একটা ফ্ল্যাট, একটা স্থাবর সম্পত্তি একটা ফ্ল্যাট হলে, অস্থাবর সম্পত্তি হলে, এগুলোর পজিশনের নেচার নির্ভর করবে আসলে পণ্যের নেচারের উপরে। এটা আমরা 18 নম্বর স্ট্যান্ডে পড়বো। টেকিং পজিশন মে বি অ্যাকচুয়াল ইন দ্য কেস অফ ফিজিক্যাল ডেলিভারি। যেসব জিনিসগুলো সরাসরি ডেলিভারি দেওয়া যায় সেগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়াল পজিশন হবে। অর ট্রান্সপোর্টেশন টু দ্য অ্যাকোয়ারার, যদি ট্রান্সপোর্টেশন করা যায়, সে ফিজিক্যাল ডেলিভারি দেওয়া যায় অথবা শিপমেন্ট করা, ট্রান্সপোর্টেশন করা যায়, সেগুলো অ্যাকচুয়াল পজিশন হবে। অর ইটস এজেন্ট বাট মে অলসো বি টেক প্লেস কনস্ট্রাকটিভলি, অথবা পজিশনটা কনস্ট্রাকটিভলি হইতে পারে বাই প্লেসিং অফ দ্য আইটেম এট দ্য অ্যাকোয়ারার ডিসপোজাল সো অ্যাজ টু এনাবল হিম টু ডিল উইথ ইট এট হিজ উইল। অথবা কনস্ট্রাকটিভ পজিশন হইতে পারে আইটেমটার অ্যাকোয়ারার যিনি এটাকে নিচ্ছেন তার ডিসপোজাল, তার অধিকারে জিনিসটা দিয়ে তাকে সক্ষম করা যে সে ইচ্ছা করলে এটার মধ্যে কোনো পরিবর্তন, অর্থাৎ সে এটাকে নাড়াচাড়া করতে পারে, এটাকে স্থানান্তর করতে পারে, এই ধরনের তার অধিকারে যদি জিনিসটা দিয়ে দেওয়া হয় তাহলে এটা কনস্ট্রাকটিভ পজিশন হলো। ইভেন দো নো ফিজিক্যাল ডেলিভারি হ্যাজ টেকেন প্লেস, বাস্তবে কোনো ফিজিক্যাল ডেলিভারি হয় নাই। ধরেন আপনাকে আমি 10 বস্তা আপনি চাল কিনছেন, আপনি শনাক্ত করে আপনাকে দেওয়া হয়েছে এই 10 বস্তা আপনার, এখন আপনি
অলরেডি এখনো ওই জায়গায় আপনি ইচ্ছে করলে আরেকজনের কাছে সেল করে দিতে পারেন। ফিজিক্যাল কোনো ডেলিভারি হয় নাই, কিন্তু শনাক্ত অ্যাসার্টেইন করা হয়েছে, তাহলে আপনার এটা কনস্ট্রাকটিভ পজিশন হইল। Taking possession of an item of real property may also take place by means of property being vacated. যদি কোনো রিয়েল প্রপার্টি একটা ফ্ল্যাট হয়, তাহলে একটা ফ্ল্যাটকে আপনার পজিশনে আসবে এটাকে খালি করে দেয়া, and it's been placed at the acquired, এবং এটা আপনার অধিকারে দিয়ে দেয়া, আপনি ইচ্ছে করলে এটা তালাচাবি দিয়ে দিছি, আপনি এটাকে ব্যবহার করতে পারেন। যদি এরকম if the latter is not able to have disposal of the purchase item, then the vacation of the property is not considered as conveying প্রফেশন। যদি ফ্ল্যাট আপনাকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে, কিন্তু আসলে আপনি এটা ব্যবহার করতে পারতেছেন না, আপনার ডিসপোজালে রাখা হয় নাই, জাস্ট আমি খালি করছি, তাহলে আসলে এটা কনস্ট্রাকটিভ পজিশনে হয় নাই। ইন দ্য কেস অফ মুভেবল অ্যাসেট, যদি কোনো মুভেবল অ্যাসেট হয়, স্থানান্তরযোগ্য কোনো অ্যাসেট হয়, তাহলে পজিশন উইল টেক প্লেস ইন অ্যাকর্ডিংস উইথ দ্য নেচার অফ দ্য অ্যাসেট। সেটা অ্যাসেটের উপর, নেচারের উপর নির্ভর করবে পজিশনটা কি অ্যাকচুয়াল হবে নাকি কি বলে কনস্ট্রাকটিভ হবে। আসলে এখানে যে আইটেমে 323 তে যেটা বলছে, এটা 18 নম্বর স্ট্যান্ডার্ড, এটা সামারি, মানে পজিশন কিভাবে হবে, কোন এলাকার যে নিয়ম অথবা পণ্যের যে নেচার, পজিশন বলতে কিভাবে অ্যাকচুয়াল বললে বোঝায় না কনস্ট্রাকটিভ বললে বোঝায়, পরোক্ষ পজিশনকে পজিশন বলে নাকি অ্যাকচুয়াল ফিজিক্যালকে বোঝায়, এটা ওই নিয়মের উপর নির্ভর করবে। এখানে বেশ কিছু অল্প কিছু জিনিস বলছে, 18 নম্বর স্ট্যান্ডার্ডে ডিটেলস বলবে। সুতরাং আপনি পণ্য অ্যাকচুয়াল অথবা কনস্ট্রাকটিভ পজিশনে অবশ্যই ইনস্টিটিউটকে নিতে হবে। দ্য রিসিপ্ট অফ এ বিল অফ লেডিং বাই দ্য ইনস্টিটিউশন অর ইটস এজেন্ট when purchasing good on the international market, যদি আন্তর্জাতিক বাজার থেকে আপনি কোনো জিনিস কিনেন, তাহলে ওটার বিল অফ লেডিং যদি রিসিভ করেন, তাহলে সেটাই কনসিডার এজ কনস্ট্রাকটিভ পজিশন, সেটা একটা পণ্য বুঝে পাইছেন বলে পরোক্ষভাবে ধরা হবে। The same could apply to the institution receipt of certificate of storage issued by the warehouse following appropriate and reliable formalities, নির্ভরযোগ্য ফর্মালিটিস মেনে এবং যথোপযুক্ত ফর্মালিটিস মেনে যদি ওয়্যার হাউসের রিসিপ্ট আপনি সার্টিফিকেট যদি আপনি রিসিভ করেন, পণ্য ওয়্যার হাউসে আছে সমস্যা নাই, আপনি রিসিপ্ট গ্রহণ করছেন, রিসিপ্টটা আপনার হাতে নিছেন, সেটাই আপনি পণ্যকে কনস্ট্রাকটিভ পজিশন নিছেন বলে বিবেচিত হবে। দ্য অরিজিনাল প্রিন্সিপাল ইজ দ্যাট দ্য ইনস্টিটিউশন ইটসেলফ মাস্ট রিসিভ দ্য আইটেম ফ্রম দ্য প্রিমিস অফ দ্য সাপ্লায়ার অর ফ্রম এ লোকেশন দ্যাট ইজ স্পেসিফাইড ইন দ্য ডেলিভারি কন্ডিশন। ডেলিভারি কন্ডিশনে যেটা নির্ধারণ করা আছে, যে জায়গা থেকে আপনি জিনিস বুঝে নেবেন সেখান থেকে, অথবা সাপ্লায়ারের যে প্রিমিস, তার যে আঙিনা, তার যে লোকেশন আছে সেখান থেকে জিনিসটা বুঝে নেওয়া হলো অরিজিনাল নিয়ম। মূল নিয়ম হচ্ছে সাপ্লায়ার যেখানে যে জিনিস রাখছে সেখান থেকে, তার প্রিমিস, তার অফিস থেকে আপনি বুঝে নেবেন, অথবা আপনার চুক্তিতে যেখান থেকে নেওয়ার কথা সেখান থেকে নেবেন। দ্য রেসপন্সিবিলিটি ফর দ্য রিস্ক অ্যাটাচড টু দ্যাট আইটেম ইজ ট্রান্সফার্ড টু দ্য ইনস্টিটিউশন আপন ইটস টেকিং পজিশন অফ দ্য আইটেম। যখন এই পজিশন আপনি বুঝে নিয়েছেন, তখন সাপ্লায়ারের রেসপন্সিবিলিটি থেকে আপনার রেসপন্সিবিলিটিতে পণ্যের রিস্কটা চলে আসলো। However, it is permissible for the institution to authorize another party to take delivery of the item on his behalf. হ্যাঁ, পণ্য ডেলিভারি দেওয়ার সময় সাপ্লায়ার নিজে পণ্য ডেলিভারি না দিয়ে একজন এজেন্ট দিয়েও সে সাপ্লাই দিতে পারে। একইভাবে ইনস্টিটিউশন নিজে কাউকে অথরাইজ করেও পণ্য সাপ্লাই দিতে পারে। নিজে গিয়ে তো সে তো রিসিভ করছে হয়তো কনস্ট্রাকটিভলি, এখন ইনস্টিটিউশন কি ওখানে যাবে? ইনস্টিটিউশন একজন এজেন্সি কন্ট্যাক্ট করে কাউকে এজেন্টের মাধ্যমে পণ্য সাপ্লাইও দিতে পারবে। As the institution is the owner of the subject matter of Murabaha, its insurance lies with the institution before selling it to the customer. কাস্টমারের কাছে বিক্রি করার আগ পর্যন্ত মুরাবাহার যে পণ্যের যে ইন্স্যুরেন্স কস্ট, এটা ইনস্টিটিউশন বহন করবে, কোনোভাবে ক্লায়েন্টের নামে চালাই দেওয়া যাবে না। Any amount recovered from insurance at this stage, এই পর্যায়ে যতক্ষণ পর্যন্ত মুরাবাহার পণ্য ইনস্টিটিউশনের কাছে আছে, ইন্স্যুরেন্স কস্ট সে বহন করবে। ইন্স্যুরেন্স থেকে যদি কোনো ধরনের রিকভারি হয়, সেটাও সে নিবে, ইনস্টিটিউশন নিবে। এটাও ক্লায়েন্টের, ক্লায়েন্ট বলতে পারে না যে ভাই আমার জন্য জিনিস কিনছেন, এখন ড্যামেজ হয়ে গেছে মাছ সাগরে, আপনি ইন্স্যুরেন্স কস্ট পেয়ে গেছেন, আমার কিছু দেন, সেটা বলা যাবে না। কস্ট যেমন ইন্স্যুরেন্স কস্ট যেমন আপনি ইন্স্যুরেন্স বহন করবে, সুতরাং রিকভারিটাও ইনস্টিটিউশন নিবে। Any amount recovered from insurance at this stage will belong to the institution on exclusively, and customer has no claim to it even if the recovered amount exceed the purchase price.
এমনও যদি হয় যে আসলে পণ্য ধ্বংস হয়ে যাওয়ার কারণে ইন্স্যুরেন্স থেকে যে রিকভারি পাইছে পণ্যের মূল্য থেকে অনেক বেশি পাইছে, এই কারণে কাস্টমার বলতে পারে ভাই আপনার তো অনেক প্রফিট হয়ে গেছে, আমার জন্য জিনিস আনতেছিলেন আমাকে কিছু দেন, সেটা হবে না। The institution is entitled to include the expense of insurance in the Murabaha cost price to be subsequently added to the price of Murabaha. Murabaha যখন কন্ট্রাক্ট হচ্ছে, মোরাবাহার প্রাইসের সাথে ইন্স্যুরেন্স কস্টটা যোগ করে আপনি ইনস্টিটিউশন ইন্স্যুরেন্স কস্ট ক্লায়েন্ট থেকে নিতে পারবে, সেটা তার অধিকার আছে। যখন মোরাবাহা চুক্তি হবে, মোরাবাহার কস্টিং প্রাইসের সাথে ইন্স্যুরেন্স কস্ট যোগ করা যাবে। ইন্স্যুরেন্স মাস্ট বি অন দ্য বেসিস অফ তাকাফুল whenever possible, যদি সম্ভব হয় ইন্স্যুরেন্সটা হবে তাকাফুলের ভিত্তিতে। 3 to 7, agency in carrying out the proceeding of obtaining insurance cover from the item at the stage of the institution acquisition of ownership of the asset is permitted. However, it is obligatory that the institution should bear the cost of insurance. এটা আবার বলছে, এটা হলো আসলে এজেন্সি ইন ক্যারিং দ্য প্রসিডিউর অফ দ্য, আপনি ধরেন ইন্স্যুরেন্স, এখন ইন্স্যুরেন্সটা করার জন্য ইনস্টিটিউশন নিজে কাউকে এজেন্ট নিয়োগ দিতে পারবে যে ভাই তুমি আমার পর থেকে আমার এই পণ্যটা শিপমেন্ট হচ্ছে, এটার জন্য একটা ইন্স্যুরেন্স করো। এটার জন্য একটা পক্ষকে বা যে কাউকে ইন্স্যুরেন্স চুক্তির মাধ্যমে, এজেন্সি চুক্তির মাধ্যমে ইন্স্যুরেন্সটা, এটাও একে বলতে পারে, আপনার ক্লায়েন্টকেও বলতে পারে ভাই আমার পক্ষ থেকে ইন্স্যুরেন্স পে করা, তাহলে অবশ্যই ইন্স্যুরেন্সের জন্য এটা অব্লিগেটরি যে ইন্স্যুরেন্স কস্টটা সে দিয়ে দিবে, এজেন্টকে এটা দিয়ে দিবে সে। এখন আমরা মোরাবাহা চুক্তি করে ফেলবো, আমরা শেষের দিকে চলে আসছি ইনশাআল্লাহ, আপনাদের 20টা আছে মনে হয়। এখন এতক্ষণ পর্যন্ত যা বলছে, এখন আমরা মোরাবাহা চুক্তি করব। It is not permitted for the institution to consider that the contract of Murabaha is automatically concluded by mere taking possession of the asset. আপনি অ্যাসেট বুঝে পাইছেন, ইনস্টিটিউশন অ্যাসেট কিনে ফেলছে, এই কারণেই এখন মোরাবাহা ক্লায়েন্টের সাথে মোরাবাহা চুক্তি হয়ে গেছে, এরকম বলা যাবে না। Likewise, the institution may not force the customer, একইভাবে ইনস্টিটিউশন কাস্টমারকে ফোর্স করতে পারবে না, হু ইজ দ্য পার্সেল অর্ডার, যে পার্সেল অর্ডার, যে ভাই আপনার জন্য তো জিনিস নিয়ে আসছি, শুধু আপনি এখন কিনে নেন, এটা আমি যেহেতু নিয়ে আসছি আপনাকে কিনতে হবে, এটা বলা যাবে না। টু টেক ডেলিভারি অফ দ্য অ্যাসেট এন্ড পে দ্য মোরাবাহা, যে আপনি মোরাবাহা জিনিস নিয়ে যান এবং আমাকে টাকা মোরাবাহার সেলিং প্রাইস পে করেন, এটা তাকে ইম্পোজ করা যাবে না। ইফ দ্য কাস্টমার রিফিউজ টু কনক্লুড এ মোরাবাহা ট্রানজাকশন, কাস্টমার যদি মোরাবাহা চুক্তি করতে না চায়, সে যদি রিফিউজ করে, তাহলে তাকে জোর করা যাবে না। The institution is entitled to receive compensation for any actual damage it has incurred as a result of the customer breach of the binding promise. কাস্টমার যে বাইন্ডিং প্রমিস করছিল, এখন সে রিফিউজ করতেছে, এই কারণে যদি অ্যাকচুয়াল কোনো ড্যামেজ হয়, কেবল ততটুকুই কম্পেনসেশন রিসিভ করার অধিকার ইনস্টিটিউশন রাখে। The compensation consists of the customer reimbursing the institution for any loss due to difference between the price received by the institution in the selling the asset to a third party. তৃতীয় পক্ষের কাছে যে আসলে সে বিক্রি করছে, সেখানে সে প্রাইস এবং যে প্রাইস কিনছে এর মধ্যে যদি কোনো ডিফারেন্স থাকে, লস হয়, কেবল ততটুকুই সে রিএমবার্স করতে পারবে, পুনরুদ্ধার করতে পারবে। এটা করবে কোথা থেকে? আমি জিতিয়া থেকে, এটা আগেই বলে গেছে। When the institution has purchased an asset for a deferred price, ইনস্টিটিউশন যদি সাপ্লায়ার থেকে মালটা বাকিতে কিনে থাকে, তাহলে with the intention that it will be sold on Murabaha basis, মোরাবাহার ভিত্তিতে বিক্রি করবে, এই উদ্দেশ্যে ডেফার্ডে কিনে নিয়ে আসছে। তো স্বাভাবিকভাবে যদি নগদে কিনে নিয়ে আসে, এটার দাম তো একটু কম হয়, কিন্তু ডেফার্ডে যদি সোর্স অফ সাপ্লাই থেকে কিনে, তাহলে তো একটু বেশি হয়। সুতরাং দেন দ্য ইনস্টিটিউশন ইজ অবলাইজড, ইনস্টিটিউশন এক্ষেত্রে বাধ্য টু ডিসক্লোজ দ্য কাস্টমারের কাছে এই কথা প্রকাশ করা যে দ্য অ্যাসেট ইজ পারচেজড বাই দ্য ইনস্টিটিউশন অন ডেফার্ড পেমেন্ট বেসিস। ভাই আমি জিনিসটা ওয়ালটন থেকে বাকিতে কিনে নিয়ে আসছে, এটা ইসলামিক বাংলাদেশ লিমিটেডকে ক্লায়েন্টের কাছে অবশ্যই প্রকাশ করতে হবে। কারণ হলো ক্লায়েন্ট যেন জানে যে আসলে পণ্য দাম একটু বেশি। The institution has the obligation to disclose the customer, ইনস্টিটিউশনের এটাও একটা অব্লিগেশন যে সে কাস্টমারের কাছে প্রকাশ করবে when concluding the contract of sale, যখন মোরাবাহা সেলটা করতেছে, যে the details of the any expenses, যত ধরনের খরচ আছে সব খরচ, that it would include in the determination of the cost, আপনি কস্ট নির্ধারণ করার ক্ষেত্রে কি কি এক্সপেন্স যোগ করছেন সবগুলো বলতে হবে। However, if the institution fail to disclose any expenses, এখন কোনো এক্সপেন্স যদি সে ডিসক্লোজ করতে জানাতে যদি ব্যর্থ হয়, it is not entitled to include them unless, এটা পরে আর যোগ করতে তার কোনো অধিকার থাকবে না, যদি না unless they are customarily considered as normal expenses। আচ্ছা, সবাই জানে যে আসলে এই ধরনের খরচ হয়, যদি এই ধরনের নরমাল কোনো খরচ হয়, যে দুই পক্ষের আগে জানা আছে যে আসলে এরকম খরচ হয়, হ্যাঁ, এরকম কুলি মজুরকে কিছু টাকা দেওয়া লাগে, এটা আসলে এক্সপেন্সে উল্লেখ করা হয় না, পরে মনে হয়েছে,
তো দেখা যায় আসলে কাস্টমারের জন্য প্রচলন তো আছে কিছু খরচ, তাহলে সেটা যোগ করা যাবে। সাচ এজ ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, ট্রান্সপোর্টেশন এক্সপেন্স কোনো কারণে বাদ পড়ে গেছে, তো এটা কি এমনি চলে আসছে, ট্রান্সপোর্টেশন কষ্ট হয়েছে, এটা যোগ করা যাবে। স্টোরেজ এক্সপেন্সেস, ফিস অফ লেটার অফ ক্রেডিট, এলসির কোনো খরচ যে ফি থাকে অথবা ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এগুলো যদি যোগ করতে ভুলে যায় পরেও যোগ করা যাবে, যেহেতু এগুলো কাস্টমারেরই সবার জানা আছে। কিন্তু এমন কোনো কষ্ট যোগ করা যাবে না যেটা কারো জানা নাই, এরকম অজানা কষ্ট হঠাৎ করে যোগ করা যাবে না। The initiation is not entitled to include the base cost of the item for the purpose of calculating the Murabaha price. Initiation এর অধিকার নাই যে সে এখানে বেস কস্টের মধ্যে যোগ করবে for the purpose of calculating Murabaha price এর মধ্যে any amount, এমন কোন অ্যামাউন্ট other than the direct expense, একবারে ডাইরেক্টলি মুরাবাহার সাথে সম্পর্কিত কোনো কস্ট ছাড়া অন্য কস্ট যোগ করা যাবে না। এটা বলা যাবে না যে দ্যাট আর পেইড টু দ্য থার্ড পার্টি, অন্য কোনো থার্ড পার্টিকে দিছে এরকম ডাইরেক্ট এক্সপেন্স করা হয়েছে, থার্ড পার্টিকে দিছে এরকম ডাইরেক্ট এক্সপেন্স ছাড়া অন্য কোনো জিনিস যোগ করতে পারবে না। যেমন সে বলতে পারবে না এটা পারমিসিবল না, ফর এক্সাম্পল যে সে বললো যে ভাই আমার তো ক্লায়েন্ট, আমার তো অফিসিয়াল কিছু অফিসের তো ভাড়া আছে, ফর দ্য টু অ্যাড দ্য কস্ট অফ item payment made to its own staff for their work and the like, সে বলতে পারবে যে আমার তো অফিসারদের বেতন আছে, বেতনের কিছু অংশ এখানে যোগ করি। আরে আপনি তো একটা মুরাবাহার মধ্যে যদি এগুলা যোগ করেন, আপনি ওটা টোটাল আপনার হলো অফিসের খরচ, অফিসের এই খরচ ওই খরচ, স্টাফদের বেতন, এগুলো এখানে যোগ করতে পারবেন না। সরাসরি মুরাবাহার সাথে যারা যুক্ত কেবল সেটাই এখানে যোগ করা যাবে। If the institution has, even after drawing up the Murabaha contract, receive a discount from the same item that was sold on Murabaha basis from the supplier of the item, সাপ্লায়ার থেকে যদি কোনো ডিসকাউন্ট পান, মুরাবাহা চুক্তি করার পরে সাপ্লায়ার যদি আপনাকে কোনো ডিসকাউন্ট দেয়, তাহলে then the customer should benefit from this discount, তাহলে কাস্টমারকে আপনি একটা ডিসকাউন্ট দিয়ে দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। মুরাবাহার পণ্য সাপ্লায়ার যদি কোনো ডিসকাউন্ট দেয়, কাস্টমার সে ডিসকাউন্ট থেকে বেনিফিট হইতে পারে, কাস্টমারকে দেয়া উচিত। দ্য কাস্টমার শুড বেনিফিট ফ্রম দ্যাট ডিসকাউন্ট বাই এ রিডাকশন অফ দ্য টোটাল মুরাবাহা সেলিং প্রাইস ইন প্রপোর্শনাল ডিসকাউন্ট, যতটুকু ডিসকাউন্ট পাইছেন ততটুকু মুরাবাহা প্রাইস থেকে তাকে কমিয়ে দেওয়া উচিত। It is an obligation that both the price of the item and the initiation profit on the Murabaha transaction be fixed and known to both party of the on the signature of the contract of sale. এটা আবশ্যক যে দুইটা প্রাইস অফ দ্য আইটেম এন্ড দ্য ইনিশিয়েশন প্রফিট, পণ্যটার মূল্য কত এবং ইনিশিয়েশন প্রফিট কত, দুইটাই ফিক্সড হইতে হবে এবং দুই পক্ষের কাছে জানা থাকতে হবে তাদের সিগনেচারে, যে কন্ট্রাক্টটা সেল কন্ট্রাক্টটা হচ্ছে ওখানে উল্লেখ থাকতে হবে যে আসলে মুরাবাহার পণ্যের দাম কত, তার টোটাল কস্ট কত এবং প্রফিট কত। ইট ইজ চলবে থেকে আওয়াজ আসে, তোমার ব্যাগে নাই তো, লাল ব্যাগটার মধ্যে নাই তো স্যার। আমারটা তো বন্ধ আছে স্যার। সোহেল ভাই থেকে আওয়াজ আসছে। আপনারা আসেন তো সবাই না? আমরা বেশি সময় নিব না, আধা ঘন্টার মধ্যে শেষ হবে ইনশাল্লাহ, 11টার মধ্যে শেষ হবে স্যার এখনো আসি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে মুরাবাহার পণ্যের দাম কত এবং প্রফিট কত এটা জানা থাকতে হবে, ফিক্সড করে ফেলতে হবে, জানা থাকবে। It is not permitted under any circumstance to subject the determination of the price or the profit to unknown variation or variation that are determinable in future. ভবিষ্যতে আপনি ঠিক করবেন অথবা এমন কোন ইন্ডিকেটরের সাথে জড়িত করবেন যে মুরাবাহার কস্ট অথবা তার প্রফিট, এটা জায়েজ হবে না। যেমন ইজারাতে করা যায় সেটা এখানে করা যাবে না। Such as by concluding the sale and making the profit dependent on the rate of LIBOR, আপনি ইন্ডেক্সে লাইবর ইন্ডেক্সের সাথে ডিএসসি ইন্ডেক্সের সাথে যুক্ত করে প্রফিট ডিএসসি ইন্ডেক্সের উত্থানের সাথে 10%, যদি 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 হলো 600 থেকে 6500 যায় তাহলে 10%, যদি 7000 যায় তাহলে 20%, এভাবে ভেরিয়েবল করা যাবে না। That will prevail in the future, ভবিষ্যতে যে উঠলে দাম প্রফিট বাড়বে নাহলে প্রফিট কমবে, এরকম করা যাবে না। There is no objection, হ্যাঁ এটা অবজেকশন নাই, to referring to any other known indicator during the promise stage. আপনি যখন প্রমিস করতেছেন ব্যাংকের কাছে, ক্লায়েন্ট এসে যখন কেনার জন্য প্রমিস করতেছে, আমি এটা আগ্রহ ব্যক্ত করতেছি আমি এটা কিনবো, ওই লেভেলে বলতে পারেন যে ভাই আমি তোমার জন্য জিনিসটা কিনে নিয়ে আসবো, তবে প্রফিট কি হবে, প্রফিট মার্জিনটা ডিএসসি ইন্ডেক্স যদি 6000 থেকে
6300 থেকে 6500-তে যায়, তোমার এই জিনিসটা কিনে অ্যাকোয়ার করে নিয়ে আসতে আমার 2 মাস সময় লাগবে। এই সময় যদি ডিএসসি ইন্ডেক্স 6300 থেকে 6500-তে যায়, তাহলে আমি তোমার থেকে 10% প্রফিট করব। যদি 6300 থেকে 6500-তে যায়, তাহলে 20% প্রফিট করব। প্রফিট রেট এটা আপনি প্রমিস স্টেজে বলতে পারবেন, কিন্তু যখন আপনি অ্যাকোয়ার করে নিয়ে আসবেন আর তার সাথে চুক্তি করবেন, তখন ডিএসসি ইন্ডেক্স কোন জায়গায় গেছে আপনার কথা অনুযায়ী, যদি 6300 থেকে 6500-তে যায়, ঠিক আছে, আপনি 10% প্রফিট যোগ করে মার্কআপ ফিক্সড করে ফেলতে হবে। যদি 6700-তে যায়, 20 বলছেন, ঠিক আছে, 20% দুইজনের এগ্রিমেন্টে, তাহলে 20% প্রফিট মার্কআপ যোগ করে ফেলতে হবে। এরপরে এটা আর ভেরিয়েবল হবে না, এটাই বলছেন। হ্যাঁ, এটা কোনো অবজেকশন নাই যে আপনি একটা নন ইন্ডিকেটর প্রতি আপনি প্রমিস লেভেলের স্টেজে আপনি বলতে পারবেন অ্যাজ এ কমফোর্ট ইন্ডিকেটর টু ডিটারমাইন দ্য রেট অফ প্রফিট। এটা রেট অফ প্রফিটটা কি হবে এটা নির্ধারণ করার জন্য, প্রোভাইডেড যে শর্ত হচ্ছে দ্য ডিটারমিনেশন অফ দ্য ইনস্টিটিউশন প্রফিট অ্যাট না, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। জি, শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছি মনে হয়। শোনা যাচ্ছে এখন? ঠিক আছে, আমি একটু ট্রাই করি ল্যাপটপ থেকে জয়েন করা যায় কি। শোনা যাচ্ছে এখন? জি, শোনা যাচ্ছে। ঠিক শোনা আছে, যাচ্ছে, তবে কিছু দেখা যাচ্ছে না। দেখা যাবে, 1 মিনিট। জি, ঠিক আছে, আমরা আসছি। তো আমরা 480, it is permissible to agree on the payment of the price of the item under Murabaha either by short or long term installment. এটা জায়েজ আছে যে আপনি বলতে পারেন যে শর্ট ইনস্টলমেন্ট 3 ইনস্টলমেন্ট, 2 ইনস্টলমেন্ট, 10 ইনস্টলমেন্ট, অথবা লং টার্ম ইনস্টলমেন্ট আপনি 60 ইনস্টলমেন্ট, 40 ইনস্টলমেন্ট, যেটা আপনারা যাই সেটেল করেন দুই পক্ষ, সেটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। শর্ট ইনস্টলমেন্ট হতে পারে, লং হতে পারে।
and the selling price of asset become a debt that the customer is obliged to pay. এখন যে সেল প্রাইস যে ঠিক করছে এটা কিন্তু একটা ঋণে রূপান্তরিত হচ্ছে, মানে আপনার রিসিভেবলটা তখন একটা ঋণ হয়ে গেছে। এটাই বলছে এই সময়ে যদি মোরাবাহার প্রাইস যদি সুকুক ইস্যু করার মাধ্যমে যদি সংগ্রহ করা হয়ে থাকে, তাহলে সুকুক সার্টিফিকেট ইস্যুয়াররা তাদের যে শেয়ার তারা সেটা নেগোশিয়েবল প্রাইসে অন্যের কাছে সেল করতে পারবেন না, যেহেতু এটা একটা ড্যাবে রূপান্তরিত হয়। এটা বলছে দ্য সেলিং প্রাইস অফ দ্য অ্যাসেট বিকাম এ ড্যাব দ্যাট দ্য কাস্টমার ইজ অবলাইজড টু পে এট দ্য টাইম এগ্রিড আপন। কাস্টমারের এটা তখন বাধ্য যে সে এই ঋণটা পরিশোধ করবে একটা এগ্রিড আপন টাইমের ভিতরে। ইট ইজ নট পারমিটেড সাবসিকুয়েন্টলি টু, এটা তখন জায়েজ নাই টু ডিমান্ড এনি এক্সট্রা পেমেন্ট, কোনো ধরনের অতিরিক্ত পেমেন্ট দাবি করা, either in consideration of extra time given for payment পরিশোধ করতে যদি এক্সট্রা টাইম দেওয়া দরকার হয়, অর্থাৎ নির্ধারিত সময়ে যদি সে পরিশোধ না করে যদি তাকে টাইম এক্সটেনশন করে, ওই টাইমের জন্য তাকে অতিরিক্ত তার কাছে কিন্তু দাবি করা জায়েজ হবে না। or for delay in payment, অথবা সে যদি বিলম্ব করে, that may be a reason or no reason, যদি রিজন থাকে অথবা না থাকে, যাই হোক না কেন অতিরিক্ত টাইম দেওয়ার কারণে তার থেকে অতিরিক্ত কিছু দাবি করা যাবে না। এটা 4.7 বাদ পড়ছে দেখতেছি। না আচ্ছা না, এটা বলছি তো আমরা, বলে নেব। দ্য ইনিশিয়েশন প্রফিট মার্কআপ ইন মুরাবাহা মাস্ট বি নোন, এটা বলছি। দ্য মেয়ার মেনশন অফ দ্য টোটাল সেলিং প্রাইস ইজ নট, তাকে শুধু বলে দিলেন ভাই আমি কত দিয়ে কিনছি কত দিয়ে আপনার কাছে প্রফিট করতেছি এটা বলতে পারবো না, এটা বলা জায়েজ হবে না। আপনাকে অবশ্যই মার্কআপ কত আর এটার দাম কত এটা অবশ্যই জানাইতে হবে আলাদা আলাদা। ইট ইজ পারমিসিবল দ্যাট দ্য প্রফিট বি ডিটারমাইন্ড বেসড অন এ লামসাম, প্রফিটটা কত করবেন সেটা লামসাম একটা অ্যামাউন্ট হইতে পারে, অথবা সার্টেন পার্সেন্টেজ অফ দ্য কস্ট প্রাইস। বলতে পারেন যে ভাই আমার যে দামে এটা কিনছি কস্ট প্রাইস ছিল 1 লক্ষ টাকা, আমি 10% প্রফিট 1,10,000 বিক্রি করবো, অথবা এটা লামসাম হইতে পারে যে ঠিক আছে আমি কস্ট প্রাইস আমার যাই হোক না কেন পার্সেন্টেজ হবে না, লামসাম প্রফিট 5,000 টাকা সেটা হইতে পারে, অথবা লামসাম 10,000 সেটা হইতে পারে। It is permissible that the profit be determined based on a lump sum amount or a certain percent of the cost price only, or the cost price plus the expense, এটাও হইতে পারে। This determination is completely by the agreement and mutual consent of the two party, এটা পুরোটাই নির্ভর করবে দুই পক্ষ কিভাবে তারা ডিটারমাইন করতেছে এবং সম্মত হচ্ছে সেটার উপর নির্ভর করবে। হ্যাঁ এরকমই তো, আপনি প্রমিস লেভেলে বলতে পারেন যে এই খরচ এগুলো হতে পারে, একটা নেগোশিয়েট তার সাথে থাকতে পারে। তারপরে অ্যাকচুয়ালি কত হয়েছে এটা তো আপনি যখন মুরাবাহা করতে যাবেন তার সাথে তখন একবার টোটাল আপনার চিত্র আপনার সামনে আসবে, তখন যে ট্রান্সপোর্টেশনে এত এটা টোটাল কস্ট এত, কিন্তু এটা তো আর একবার প্রাইমারি লেভেল হয়তো পুরোটা নাও জানতে পারে, তাদের সমস্যা নাই, আপনি যখন মুরাবাহা করবেন এর আগে জানলেই হবে। It is permissible for the initiator to stipulate in the contract of Murabaha a condition that the initiation is free from responsibility of all or some of the defects of the asset. এটা ঠিক এটা আছে যে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন মুরাবাহা করার সময় যে আসলে আপনার এই মুরাবাহার মধ্যে কোনো যদি ডিফেক্ট দেখা দেয় এটার জন্য আমি দায়ী না, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই কথা ক্লায়েন্টকে বলে দিতে পারবেন, বাট নট ফ্রম দ্য ডিস্ট্রাকশন কজ বিফোর দ্য পজিশন অফ দ্য কাস্টমার অর ডিমিনিশন অফ কোয়ান্টিটি সোল্ড। কিন্তু এটা বলতে পারবেন না যে আপনার পজিশনে আছে, তাকে পজিশন দেওয়ার আগে আপনি এটা বলতে পারবেন না, কাস্টমারের পজিশনে যাওয়ার আগে যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু এটা বলতে পারবেন যে আমি এটার জন্য দায়ী না, এটা বলা যাবে না। অথবা যদি সংখ্যা কমে যায়, ধরেন আপনি মুরাবাহার ভিত্তিতে এমন কি জিনিস বিক্রি হচ্ছে সংখ্যা কমে গেছে, ধরেন হলো 10,000 ডিম মুরাবাহাতে সেল করছেন, এর মধ্যে 100 ডিম ভেঙে গেছে, আপনি তারা বুঝাই দেওয়ার আগে, তাহলে সংখ্যা যদি কমে যায় তাহলে সেটার জন্য তো আপনি দায়ী হবেন, সেটা ইনস্টিটিউশন দায়ী, সেটা ক্লায়েন্টকে এটা বলা যাবে না, এটার জন্য আমি দায়ী না, এটা বলা যাবে না। ডিমিনিশন যদি ঘটে সংখ্যা কমে যায় তাহলে এটার জন্য আপনি দায়ী। নন ইজ অ্যাজ বাই আল বারা,
বাইয়াল বারা যেটা যে দায় মুক্তি, এই দায় মুক্তিটা আপনি আপনার পজিশনে থাকা পর্যন্ত আপনার কাস্টমারের পজিশনে দেওয়ার পরে আপনি বলতে পারেন যে এটা আমি দায়ী না। হ্যাঁ, ইন দ্য কেস অফ স্টুডেন্ট যদি এই ধরনের কোনো শর্ত দেন সেক্ষেত্রে আপনি এটা বলবেন ইন দ্য কেস অফ স্টুডেন্ট সাচ এ কন্ডিশন ইট ইজ প্রেফারেবল দ্যাট, এটা প্রেফারেবল যে ইনস্টিটিউশন শুড অ্যাসাইন টু দ্য কাস্টমারকে অ্যাসাইন করবেন দ্য রাইট অফ রিকোর্স টু দ্য সাপ্লায়ার, সাপ্লায়ারের কাছে যেন সে রাইট অফ রিকোর্স পায়। আপনি সাপ্লায়ার থেকে জিনিসটা কেনার সময় সাপ্লায়ার বলছেন যে কোনো সমস্যা দেখা দেয় আমার ক্লায়েন্ট, আমি যার কাছে বিক্রি করবো সে এসে আপনার থেকে 10 বছরের যে গ্যারান্টি সেটা অ্যাপ্লাই করতে পারবে। এটা যদি আপনি এখন আপনার কাছে না রেখে যদি আপনি ক্লায়েন্টকে দিয়ে দেন তাহলে সুবিধা হয়, এটা প্রেফারেবল। To the supplier obtain compensation for any defects that are established which could otherwise be recoverable by the institution from the supplier. Supplier থেকে এটা institution recover না করে সেটা করবে হলো এখন establish যদি আপনি করে দেন সেটা ক্লায়েন্ট করবে, তাহলে এই ধরনের এটা করাটা প্রেফারেবল। The institution shall be responsible for pre-existing hidden defects which appear after the conclusion of the contract. চুক্তি করার পরে যদি এমন কোনো জিনিস দেখা দেয় যেটা আসলে পূর্ব থেকেই ডিফেক্টস ছিল সেটার জন্য ইনস্টিটিউশন রেসপন্সিবল আনলেস ইট এস্টাবলিশ আদারওয়াইজ, যদি না চুক্তিতে অন্য কিছু করা না থাকে। চুক্তিতে যদি এটা বলা থাকে যে পরেও যদি পূর্বের কোনো ডিফেক্টস যদি পরে দেখা দেয় সেটার জন্য আমি দায়ী না। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে তো ভিন্ন কথা, না হলে স্বাভাবিকভাবে ইনস্টিটিউশন রেসপন্সিবল হবে। আদারওয়াইজ অ্যাকর্ডিং টু 10(4), 10(4) মানে হলো আগে যেটা বলছে, হ্যাঁ এটা হলো 4 আর 10(4) বলতে কিছু নাই, 4(9) হবে, এটা হবে 4(9), এটা 4(9) হবে, আপনারা লিখে দিবেন 4(9). However, it shall not be responsible for any new defects. নতুন করে কোনো ডিফেক্টস দেখা গেলে রিসেন্ট ডিফেক্ট যদি হয় সেটার জন্য ইনস্টিটিউশন লায়াবল না। That arise after the conclusion of the contract and taking delivery of the customer. কাস্টমার বুঝে পাওয়ার পরে এবং মুরাবাহা চুক্তি হওয়ার পরে কাস্টমার যখন বুঝে পাইছে তারপরে যদি কোনো ডিফেক্টস অ্যারাইজ করে সেটার জন্য ইনস্টিটিউশন দায়ী না। The institution is entitled to include a condition of the contract that in case of customer refusal after the execution of the Murabaha contract to take delivery of the asset at the prescribed time, নির্ধারিত সময়ের মধ্যে যদি চুক্তি হয়ে যাওয়ার পরে যদি ক্লায়েন্ট যদি অস্বীকার করে জিনিসটা সে রিসিভ করতে, আপনার সাথে মুরাবাহা চুক্তি হয়ে গেছে, আপনি ফ্রিজটা এখন বুঝে নেবেন কিন্তু আপনি নিচ্ছেন না, এখন ইনস্টিটিউশনের কাছে এটা পড়ে আছে, তাহলে জিনিস তো আপনার, তাহলে ইনস্টিটিউশন কি করণীয়? ইনস্টিটিউশন কি সারাদিন এটাকে রক্ষণাবেক্ষণ করবে? ইনস্টিটিউশনের কাজ হচ্ছে দ্য ইনস্টিটিউশন কুড রিভোক দ্য কন্ট্রাক্ট, ইনস্টিটিউশন কন্ট্রাক্টটা বাতিল করে দিতে পারে এন্ড সেল দ্য অ্যাসেট টু এ থার্ড পার্টি, ইনস্টিটিউশন এটা তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দিতে পারে অন বিহাফ কাস্টমার, কাস্টমারের পক্ষ থেকে এন্ড ফর হিজ অ্যাকাউন্ট, এবং কাস্টমারের অ্যাকাউন্টের এগেইনস্ট অর্থাৎ কাস্টমারের অ্যাকাউন্টে টাকা জমা হবে। দ্য ইনস্টিটিউশন কুড দেন রিকভার ফ্রম দ্য সেলিং প্রাইস the amount due to it from the customer under the contract, and তাহলে কন্ট্রাক্টের এগেইনস্টে যদি কাস্টমারের কাছে কোনো কিছু পাওনা থাকে তাহলে সেটা এই সেলিং প্রাইস থেকে ইনস্টিটিউট রিকভার করতে পারবে। and would have a recourse to the customer for the balance if the price would not sufficient to cover the amount due to the customer. কাস্টমারের কাছে ডিউ হওয়া যে অ্যামাউন্ট এটা যদি এই সেলিং প্রাইস কভার না করে তাহলে কাস্টমার থেকে বাকি অংশ আদায় করতে পারবে, আর যদি বেশি দামে বিক্রি করে থাকে সেটা এখানে বলে নাই, বেশি দামে বিক্রি করতে পারলে সেটা কাস্টমারকে দিয়ে দিতে হবে, এটা ইনস্টিটিউট রাখতে পারবে না। কি কি গ্যারান্টি নেওয়া যাবে? তাহলে মুরাবাহার সেল প্রাইস রিকভার জন্য কি কি ধরনের গ্যারান্টি নেওয়া যাবে? ইট ইজ পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন, যেহেতু বাকিতে বিক্রি করতেছেন সুতরাং তো গ্যারান্টি নেবেন। কি কি গ্যারান্টি নেবেন? এটা পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু স্টিপুলেট টু দ্য কাস্টমার দ্যাট ইনস্টলমেন্ট মে বিকাম ডিউ বিফোর দেয়ার অরিজিনাল এগ্রিড ডিউ ডেটস in case of the customer refusal or delay in paying any installment without any valid reason after the lapse of the time specified in the notice to be sent by the institution to the customer within a reasonable period of time following the date. এটা কি বুঝতে পারছেন সবাই? কে বুঝতে পারেন না এটা? 5(1) কে বোঝেন নাই? স্যার আমি বুঝতে পারি না প্রশ্ন। এটা পুরোটা পড়ার সময় পাই নাই। মানে যদি কাস্টমারের সাথে চুক্তি করার সময় একটা ক্লজ দিতে পারবেন যে আপনি যদি একটা ইনস্টলমেন্ট ডিউ করেন অথবা একটা দুইটা ডিউ করেন তাহলে সব ইনস্টলমেন্ট আমি ডিউ করে দিব, সবগুলো আমাকে এখনই পে করতে হবে, আমি একটা নোটিশ দিব 10 দিনের মধ্যে যদি এটা পে না করেন তাহলে সব আমাকে দিয়ে দিতে হবে একসাথে। এই ধরনের একটা ক্লজ গ্যারান্টি হিসেবে দিতে পারবেন। এটা আমরা কতবার পড়ছি, এখন বুঝা গেছে? এটা পারমিসিবল ইনস্টিটিউটের জন্য যে একটা শর্ত আরোপ করবে কাস্টমারের উপরে, যদি আপনি ইনস্টলমেন্ট সবগুলো ডিউ হয়ে যাবে, যদি আপনি কখনো একটা ইনস্টলমেন্ট ডিউ করেন, কাস্টমার যদি তার পেমেন্ট ডিলে করে অথবা রিফিউজ করে একটা, তাহলে সব
ইনস্টলমেন্ট ডিউ হয়ে যাবে, যদি কোনো ভ্যালিড কারণ না থাকে, সেক্ষেত্রে তাকে একটা নোটিশ দেওয়া হবে। নোটিশের মধ্যে নির্ধারিত টাইমের মধ্যে যদি সে পে না করে তাহলে সবগুলো পে করতে হবে, এটা একটা গ্যারান্টি। এখন বোঝা গেছে এটা? কল ব্যাক নোটিশ বলে, হ্যাঁ, আমাদের ব্যাংকের ভাষা বলে কল ব্যাক নোটিশ। কল ব্যাক নোটিশ, এই যে। জি, ঠিক আছে, এটা এখন বোঝা গেছে আশা করি। এটা আমরা 3 নম্বরে পড়ছি, ইজারাতে পড়ছি, তারপরে জোয়ালাতে পড়ছি, তারপরে আমরা ওয়াকালাতে পড়ছি। কোনটাতে এটা পড়ি না এটা বলেন? সবগুলাতে একই কথা বলছি। কারো পেমেন্ট যদি ডিও হয়, আপনি 10 যদি বাকিতে হয়, তাহলে সে ইনস্টলমেন্টে হয়, তাহলে সে বলতে পারবে যে ভাই আমার পেমেন্ট যদি এরকম আপনি 1-2টা দিতে বিলম্ব করেন, তাহলে সবগুলো একসাথে দেওয়ার জন্য আপনারে আমি একটা যদি বিলম্ব করেন তাহলে একটা নোটিশ দিব, ওই টাইমের মধ্যে যদি না দেন তাহলে সবগুলো একসাথে দিতে হবে। এইটা একটা পারমিসিবল সিকিউরিটি, একটা গ্যারান্টি। এটা একটা ক্লজ চুক্তিতে যুক্ত করা যায়। এই যে ভাই বলছে এটা কল ব্যাক, কি বলছেন, কল ব্যাক ক্লজ, এদের একটা ক্লজ দিয়েছে। তো আপনারা আশা করি এটা সবসময় এটা দেখলে এটা বুঝবেন যে আসলে এখানে কি বলছে, ওই কথাটার সাথে সাথে যেন মনে চলে আসে। The institution should ask the customer to provide permissible security in the contract of Murabaha. Murabaha কন্ট্রাক্টের মধ্যে বিভিন্ন ধরনের শরীয়তে জায়েজ আছে এরকম বিভিন্ন সিকিউরিটি দেওয়ার জন্য, রাহান দেওয়ার জন্য, তারপরে হলো মর্টগেজ দেওয়ার জন্য, এইসব বিভিন্ন ধরনের আপনি কাস্টমারের কাছ থেকে সিকিউরিটি চাইতে পারবেন। এমং আদার থিং, অন্যের মাঝে কি কি এরকম পারমিসিবল সিকিউরিটি আছে সেটা একটা বর্ণনা দিছে। দ্য ইনস্যুরেন্স মে রিসিভ এ থার্ড পার্টি গ্যারান্টি, বলতে পারে ভাই তুমি টাকা নাই যে আরেকজন টাকা দিব, তুমি আমার কাছে তোমার কাছে বাকিতে ফ্রিজ বিক্রি করতেছি, আমি ইসলামিক বাংলাদেশ লিমিটেড, তোমার টাকা যদি তুমি না দাও তাহলে এটা ওই যে নমিউদ্দিন স্যার যখন এটা এরকম বিক্রি করবে তখন বলবে যে এটা যদি তুমি না দাও তাহলে এমদাদ স্যার দিবে, বলে এমদাদ স্যার থেকে একটা গ্যারান্টি নিয়ে আসো, থার্ড পার্টি গ্যারান্টি একটা নিয়ে আসো। এটাকে কাফালা বলে। থার্ড পার্টি গ্যারান্টি মানে কাফালা, আমি না দিলে আরেকজন দিবে, কাফালা। দ্য মর্টগেজ অফ দ্য ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট অফ দ্য কাস্টমার, অথবা কাস্টমারের যদি কোনো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট মোদারাবা যদি এফডিএ থাকে সেটাকে মর্টগেজ করতে পারে, অথবা দ্য মর্টগেজ অফ দ্য মর্টগেজ অফ এনি আইটেম অফ রিয়েল, কোনো রিয়েল প্রপার্টি যদি থাকে, রিয়েল এস্টেট প্রপার্টি থাকে সেটাকে মর্টগেজ করতে পারে, রান করতে পারে। আর মোবাইল প্রপার্টি, কোনো যদি গাড়ি টাড়ি থাকে সেটাকে আপনি মর্টগেজ করতে পারে, অথবা দ্য মর্টগেজ অফ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য মোরাবাহা কন্ট্রাক্ট। মোরাবাহার যে সাবজেক্ট ম্যাটার, আপনি যে ফ্রিজটা বিক্রি করতেছেন ইটসেলফ ফ্রিজটাই আপনি রেখে দিতে পারে। এটা একসময় ইসলামী ব্যাংকে মনে করতো, এটাকে কি জানি বলে, কি মর্টগেজ মানে হলো আপনি ফ্রিজ বিক্রি করতেছেন, ফ্রিজটা আমার কাছে থাকবে, বাকি দিয়ে তুমি ইনস্টলমেন্ট দিয়ে 11টা কিস্তি যেদিন পে হবে সব দাম আমার পেয়ে যাবে, সেদিন তুমি আমার থেকে পণ্য নিয়ে যাইও। এরকম একসময় সুযোগ ছিল, এখন যদি এটা করে না, এটাও করা যেতে পারে অ্যাজ এ ফিডুসিয়ারি মর্টগেজ। এটাকে বলা হয় রেজিস্টার্ড মর্টগেজ অথবা ফিডুসিয়ারি মর্টগেজ, আইদার উইথ mortgage of the subject matter of the Murabaha contract as a fiduciary mortgage, either with taking possession of the mortgage asset or by taking possession of the mortgage asset and then releasing the mortgage progressively according to the percent of the total payment received. মানে হলো আপনি সাবজেক্ট ম্যাটারটা রেখে দিলেন, আপনি বললেন যে ভাই ঠিক আছে এখানে 10টা মেশিন তোমার জন্য 10টা কম্পিউটার কিনে নিয়ে আসছি মোরাবাহার পণ্য, তুমি 10টার মধ্যে তাহলে 10টা 1 লাখ টাকা, একটা 10,000 টাকা, তুমি একটা ইনস্টলমেন্ট দিবে 10,000 টাকা, একটা নিয়ে যাবে, তাহলে পার্শিয়ালি একটা করে রিলিজ করে দিলেন। এটাও করতে পারেন, অথবা সবগুলো আপনার কাছে মর্টগেজ পুরাটা থেকে গেল, পুরাটার পেমেন্ট হওয়ার পরে পুরাটা একসাথে দিয়ে দিলেন, সেটাও আপনি করতে পারেন। It is permissible for the institution to require the customer to provide check or promissory note. এটা তো আপনারা করে নেই, আপনারা কোনো চেক মর্টগেজ করে চেক রাখতে পারেন, প্রমিসরি নোট আপনি যদি কোনো ব্যাংকে শেয়ার টেয়ার থাকে এগুলো আপনি রাখতে পারেন বিফোর দ্য এক্সিকিউশন অফ দ্য কন্ট্রাক্ট অফ মুরাবাহা। প্রমিসরি নোট কারে কারে কয় এটা আমরা একটা আলাদা স্ট্যান্ডার্ডে 1 নম্বরের স্ট্যান্ডার্ডে দেখবো। তাহলে প্রমিসরি নোট হোক অথবা চেক হোক সেগুলো মর্টগেজ আপনি রাখতে সেটাও আপনি পারমিসিবল সিকিউরিটি হিসেবে রেখে দিতে পারেন বিফোর দ্য এক্সিকিউশন অফ দ্য কন্ট্রাক্ট অফ মুরাবাহা অ্যাজ এ গ্যারান্টি অফ দ্য ইনডেপনেস। আসলে যেটা ঋণের মতো হয়েছে এই ঋণটার গ্যারান্টি হিসেবে মুরাবাহা চুক্তিতে এক্সিকিউশন হওয়ার পূর্বে আপনি এই ধরনের প্রমিসরি নোট বা চেককে আপনি রাখতে পারেন। That will created after the execution of the contract. This is possible on the written condition. এটা সম্ভব যে আপনি লিখিত আকারে শর্ত দিবেন that the institution is not entitled to use this check. Institution এই চেক ব্যবহার করবে না or documents except on their due date. যখন ডিউ হয়ে যাবে যে আসলে সে টাকা পেমেন্ট করতেছে না, ঋণ ডিউ হয়ে গেছে, তখন গিয়ে এগুলো ব্যবহার করবে, এর আগে ব্যবহার করবে না বলে লিখিত আকারে ইনস্টিটিউট থেকে আপনি নিতে পারেন। The requirement to provide check as security is not permissible in countries where they could be presented for payment before their due date.
অনেক দেশে আছে চেকের মধ্যে আপনি 15 তারিখ লিখছেন, এটা কিন্তু 12 তারিখেও ক্যাশ করা যায়। তাহলে ওই দেশে এই ধরনের চেক আপনি সিকিউরিটি হিসাবে দেয়া যাবে না। বাংলাদেশে ডিউ ডেটের আগে চেকের যে ডেট থাকে এর আগে এটাকে আপনি ক্যাশ করা যায় না, পরে করা যায়। তাহলে যেসব দেশে চেক আগেই ক্যাশ করা যায় ওইসব দেশে চেক আপনি সিকিউরিটি হিসাবে প্রদান করা যাবে না। It is not permissible to stipulate that the ownership of the item will not be transferred to the customer until the full payment of the selling price. সেলিং প্রাইস পুরো যে পর্যন্ত না পে করতেছেন ততক্ষণ পর্যন্ত ওনারশিপ আপনার কাছে ট্রান্সফার করা হবে না। এই মর্মে কোনো শর্ত দিলে সেটা জায়েজ হবে না। আপনি ফুল পেমেন্ট করতেছেন এখানে ওনারশিপ আটকে রাখবো, সেটা হবে না, জিনিস তাকে দিয়ে দিতে হবে, ওনারশিপ ট্রান্সফার হয়ে যাবে। However, it is permissible, তবে এটা পারমিসিবল টু পোস্টপোন দ্য রেজিস্ট্রেশন অফ দ্য অ্যাসেট ইন দ্য কাস্টমার নেম। কাস্টমারের নামে গাড়িটা কিনে নিয়ে আসছেন, এখন তাদের মুরাবাহার ভিত্তিতে এটা তার নামে রেজিস্ট্রেশনটা পোস্টপোন করতে পারবেন, কিন্তু ওনারশিপ তার চলে যাবে, তার কাছে দিয়ে দিতে হবে অ্যাজ এ গ্যারান্টি অফ ফুল পেমেন্ট অফ দ্য সেলিং প্রাইস। পুরো পেমেন্ট যেন তার থেকে পান সেটার জন্য আপনি রেজিস্ট্রেশনটা ঝুলে রাখতে পারবেন। দ্য ইনিশিয়েশন মে রিসিভ অথরিটি ফ্রম দ্য কাস্টমার টু সেল দ্য অ্যাসেট ইন কেস দ্য কাস্টমার ডিলে পেমেন্ট অফ দ্য সেলিং প্রাইস। কাস্টমার যদি সেল প্রাইস যদি পে করতে দেরি করে, বিলম্ব করে, যদি না করে বা বিলম্ব করে, তাহলে আপনি ইনস্টিটিউশনের এই অধিকার আছে যে সে একটা অথরিটি রিসিভ করে রাখতে পারে তার থেকে যে জিনিসটা সে অন্য জায়গায় সেল করে দিবে। ইন হুইচ কেস দ্য ইনস্টিটিউশন শেল ইস্যু এ কাউন্টার ডিড। ইনস্টিটিউশন ইচ্ছে করলে এক্ষেত্রে অন্য একটা কাউন্টার ডিড করে রাখতে পারে কাস্টমারের সাথে, টু এস্টাবলিশ দ্য লেটার রাইট, যেন কাস্টমারের অধিকার নিশ্চিত করা যায়, টু ওনারশিপ, তার ওনারশিপ আছে এটা নিশ্চিত করার জন্য তার সাথে একটা কাউন্টার ডিড করে রাখতে পারে এবং তার সাথে তার রেজিস্ট্রেশন মর্টগেজটা অফ করে রাখতে পারে। যদি সে পে না করে তাহলে অন্য জায়গায় সেল করে সেটা এভাবে একটা প্রসেস আগাইতে পারে। ইফ দ্য ইনস্টিটিউশন সেল দ্য অ্যাসেট অ্যাজ এ রেজাল্ট অফ দ্য কাস্টমার ফেলিয়ার টু মেক এ পেমেন্ট অফ দ্য সেলিং প্রাইস পে করতে যদি কাস্টমার যদি ব্যর্থ হয়, তার পরিণতিতে যদি অ্যাসেট যদি অন্য কোথাও সেল করা লাগে ইনস্টিটিউটেড, তাহলে অন ইটস ডিউ ডেট it must confine itself to recovering the amount due to it and must return the balance to the customer. তাহলে গাড়িটা যদি অন্য কারো জায়গায় বিক্রি করে দেন, তাহলে যদি বেশি দামে বিক্রি করেন, আপনি যতটুকু পাবেন কাস্টমারের কাছে ততটুকু আপনি রিকভারি করতে পারবেন, বাকিটুকু অংশ কাস্টমারকে দিয়ে দিতে হবে। এটা কারণ এটা তার নামে ছিল, যদিও রেজিস্ট্রেশন তার নামে হয় নাই, আপনি পোস্টপোন করে রাখছেন, তার ওনারশিপ তাকে যেহেতু ট্রান্সফার করছেন, সুতরাং যদি থার্ড পার্টি কারো কাছে বিক্রি করেন বেশি দামে বিক্রি করলে, সুতরাং অবশ্যই আপনাকে অতিরিক্তটা তাকে দিয়ে দিতে হবে। আপনার যতটুকু পাওয়া ততটুকু আপনি কেবল ততটুকু পাওয়ার মধ্যে আপনি লিমিটেড থাকবেন। আর কম দামে সেল করলে তো তাকে আপনাকে তার থেকে রিকভারি করতে পারবেন। In the case of institution receiving a mortgage from the customer, the institution is entitled to stipulate that the customer should make up an assignment to the institution to enable it to sell the mortgage asset for the purpose of recovering the amount from the customer without recourse to the judiciary. আপনি যখন কারো থেকে মর্টগেজ নিচ্ছেন তখন একই সাথে আপনি একটা ক্লজ দিয়ে রাখবেন, যদি আমি কোনো ধরনের আদালতের শরণাপন্ন না হয়ে যদি আপনি কখনো পেমেন্ট বিলম্ব করেন অথবা যদি আপনি ব্যর্থ হন, ডিফল্টার হন, তাহলে মর্টগেজ অ্যাসেটটা আমি বিক্রি করে দিয়ে এটা সেটেলমেন্ট করতে পারবো, এই ধরনের একটা ক্লজ দিয়ে রাখতে পারবে, এটা জায়েজ আছে। এটি ইন কেস অফ ইনস্টিটিউশন রিসিভিং মর্টগেজের রিসিভিং যদি মর্টগেজ রিসিভ করেন সেই ক্ষেত্রে কাস্টমার এবং ইনস্টিটিউশনের মধ্যে এই ধরনের একটা ক্লজ থাকতে পারে যে ইনস্টিটিউশনের অধিকার দিয়ে রাখলেন একটা শর্ত যে ইনস্টিটিউশন নিজে এটা ইনস্টিটিউশনকে আপনি এজেন্ট হিসেবে নিয়োগ দিয়ে রাখলেন যে আপনি আপনার কাছে এটা মর্টগেজ আছে, আপনি আমার এজেন্ট, আপনি এটা সেল করে সেল প্রাইসটা অ্যাডজাস্ট করতে পারবেন আমার ডেবের সাথে, এটা এবং কোনো আদালতের শরণাপন্ন না হয়ে এটা করতে পারবেন, এই ধরনের শর্ত দেওয়া যাবে। ইট ইজ পারমিসিবল দ্যাট দ্য কন্ট্রাক্ট অফ মুরাবাহা কনসিস্ট অফ an undertaking from the customer to pay an amount of money or a percentage of the debt on the basis of undertaking to donate it in the event of a delay on his part in paying installment on their due date. The Sharia Supervisory Board of the institution must have full knowledge that any such amounts indeed are spent in charitable causes and not for the benefit of the institution itself. এটা কে বুঝতে পারেন নাই? এটা হচ্ছে যে আপনি যেহেতু সে বিলম্ব করতেছে, ডিফল্টার হচ্ছে, আপনি যেহেতু তার থেকে টাইম বাড়ানোর কারণে রিশিডিউল করার কারণে কিছু অতিরিক্ত নিতে পারতেছেন না, সুতরাং একটা কজ দিতে পারবেন যে আন্ডারটেকিং টু ডোনেট, যে পরিমাণ আপনার কাছে বকেয়া পড়ছে তার একটা পার্সেন্টেজ অথবা একটা লামসাম অ্যামাউন্ট আপনাকে ডোনেট করতে করার জন্য আন্ডারটেকিং দেন, এবং সেটা আপনার কস্ট, সেটা আপনার ইনকামে যাবে না, সেটা যাবে
চ্যারিটেবল পারপাসে, শরিয়া সুপারভাইজারির মাধ্যমে। এটা আমরা অনেকগুলো স্ট্যান্ডার্ডে বলে আসছি, আশা করি এটা বুঝতে পারছেন। ইট ইজ নট পারমিসিবল টু এক্সটেন্ড দ্য ডেট অফ পেমেন্ট অফ দ্য ডেট in exchange for an additional pay in case of rescheduling irrespective of whether the debtor is solvent or insolvent. এটাও আপনি টাইম এক্সটেন্ড যেহেতু করতেছেন, সুতরাং এটার জন্য তার থেকে এডিশনাল কোনো মানে নিতে পারবেন না রিশিডিউল করার কারণে, অথবা সে সলভেন্ট হোক অথবা ইনসলভেন্ট হোক। এটা আমরা আগেও বলে আসছি, এখানেও বলছে এটা পারমিসিবল না। সে যেহেতু ডিফল্টার হচ্ছে অথবা সে ডিলে করতেছে, আপনি শুধুমাত্র একটাই করা যাবে আন্ডারটেকিং প্রোগ্রামে, এর বাইরে তার থেকে এডিশনাল কোনো মানি কম্পেনসেশন কোনো কিছু আরোপ করা যাবে না। When there is a default in payment by customer with regard to installment of the selling price that are due, the amount due is just the amount of the unpaid selling price. এখন যখন ডিফল্টার হচ্ছে কাস্টমার, তখন কতটুকু ডিফল্টার হচ্ছে? যতটুকু সে ডিউ হচ্ছে ততটুকু, বাকিটুকু না। যতটুকু ডিফল্টার হচ্ছে ততটুকুর জন্য আপনি তাকে ডিফল্টার বলতে পারবেন। এবং আপনি যদি মর্টগেজ এসে সেল করা লাগে, তাহলে ওখান থেকে রিকভারি যতটুকু ডিউ হয়েছে ততটুকু, বাকিটা তাকে দিয়ে দিতে হবে যদি ওই সময়ে আপনি অ্যাডজাস্ট করতে চান। ইট ইজ নট পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু ইম্পোজ এনি এডিশনাল পেমেন্ট অন দ্য কাস্টমার ফর দ্য ইনস্টিটিউশন বেনিফিট। ইনস্টিটিউশনের বেনিফিট এর চেয়ে বেশি তার থেকে নেওয়া, সেটা পারমিসিবল না। দ্য প্রভিশন ইজ হাউএভার সাবজেক্ট টু আইটেম 5 হবে, এটা যেটা বলে আসছে সেটা। 5.9 ইট ইজ পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু গিভ আপ পার্ট অফ দ্য সেলিং প্রাইস if the customer pay early provided this was not part of the contractual agreement. আপনি মুরাবাহা সেল করছেন 10 মাসের 10 কিস্তিতে, এখন পঞ্চম মাসে এসে বলছে যে আমি ভাই বাকি 5 কিস্তি একসাথে এখন দিয়ে দিব, তাহলে আর্লি সেটেলমেন্টের কারণে আপনি তাকে একটা ডিসকাউন্ট দিতে পারেন, এটা জায়েজ আছে। তবে শর্ত হচ্ছে আগে থেকে কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট এটা কিছু থাকতে পারবে না যে আর্লি পেমেন্ট করলে আপনাকে একটা ডিসকাউন্ট দিব 2%, সেটা আগে থেকে চুক্তিতে থাকতে পারবে না। যদি ক্লায়েন্ট কখনো আর্লি সেটেলমেন্ট করে তাহলে তাকে একটা ছাড় দিতে পারেন। কনভেনশনাল ব্যাংকগুলো এক্ষেত্রে উল্টা করে, যে যদি আর্লি পেমেন্ট করেন তাহলে আর্লি সেটেলমেন্ট করলে 2% আর বেশি নিতে চায়, সেটা তো মোটেই জায়েজ নাই। উল্টা হচ্ছে আপনি একটা ডিসকাউন্ট দিতে পারেন। If the customer wishes to pay in a currency different from Murabaha currency, it is permissible with the agreement of the institution at the time of payment on condition that the payable debt is paid in full and or the amount agreed to be paid in different currency is paid in full or no part of the currency exchange amount remain due. The currency exchange may not be stipulated in the contract Murabaha. Murabahaর পণ্য সেল করছেন ফ্রিজ আপনি টাকায়, এখন ক্লায়েন্ট বিদেশ চলে গেছে, সে চাচ্ছে যে আমি পে করব হলো ডলারে অথবা রিয়েলে। এখন মুরাবাহার পণ্য আপনি 10,000 টাকা, তাহলে সে প্রতি মাসে 30 তারিখে 10,000 টাকা দিয়ে আপনাকে ইনস্টলমেন্ট পে করে। এখন সে যেহেতু রিয়ালে সৌদি আরবে চলে গেছে, রিয়ালে পে করতে চায়, তাহলে 10,000 টাকা ওই 30 তারিখে 10,000 টাকা কত রিয়াল, সে ওই রিয়ালে আপনাকে অত পরিমাণ দিবে। এর মধ্যে আবার 10,000 রিয়াল হলো কত 500 রিয়াল, তাহলে 500 যদি 50 রিয়াল 500 রিয়াল 500 রিয়াল যদি হয়, আপনাকে সে 500 রিয়ালে আপনাকে পে করবে, 499 রিয়াল পে করলে হবে না, এটা ফুল করা লাগবে। কারণ হলো এটা অন্য করার কারণে আপনি টাকা এদিক সেদিক হলে তাহলে কিন্তু এটার সুদ হয়ে যাবে। এই কারণে ওই 10,000 টাকা যে পরিমাণ রিয়াল বা ডলার সে শোধ করতে চায়, যে এতে ওই দিনের রেটে, এটা এক মাসে দেখা গেছে 500 রিয়াল হলো, আরেক মাসে সেটা যদি টাকার মূল্য কমে যায়, রিয়ালের দাম বেড়ে যায়, তাহলে সেটা কিন্তু 450 রিয়ালও হইতে পারে। তাহলে যখন যেটা ওইটাই সে পে করবে, সেই দিন আবার যতটুকু হয় তার কোনো অংশ বিশেষ করতে পারবে না। 450 রিয়াল যদি ইকুইভ্যালেন্ট হয়, তাহলে 450 রিয়ালে করা লাগবে, 451 রিয়াল করলে এটা সুদ হয়ে যাবে, বা 449 রিয়াল করলে তাহলে 5 রিয়ালই হলো, 1 রিয়াল হলো না, 1 রিয়ালের টাকা এটা হবে না। তা আপনি যদি এক্সচেঞ্জ করতে হয় তাহলে ফুলটাই করা লাগবে। কারেন্সি এক্সচেঞ্জটা শর্ত হচ্ছে এক্ষেত্রে মুরাবাহাতে আগে সেটাকে শর্ত করা যাবে না। আলহামদুলিল্লাহ 11:09 আমরা শেষ করব। ফোর 4.9 বলছে যে আপনি মুরাবাহার পণ্যে যদি কোনো ডিফেক্ট থাকে, আগে এটা বোঝেন, মুরাবাহার পণ্যে যদি ডিফেক্ট থাকে এটা ইনস্টিটিউট বলতে পারবে যে এই ডিফেক্টের জন্য আমি দায়ী না। তো সেক্ষেত্রে সে বলতে পারবে ভাই ডিফেক্টের জন্য এটা প্রেফারেবল যে তুমি
সাপ্লায়ারের কাছ থেকে তো আমরা একটা গ্যারান্টি পাচ্ছি, স্বাভাবিক গ্যারান্টি যদি দিয়ে থাকে তাহলে সেটা প্রেফারেবল হচ্ছে কাস্টমারকে সে অথরিটি দিয়ে দেয়। কাস্টমার এটা সবসময় সাপ্লায়ারের সাথে বুঝবে যে যখনই কোনো একটা সমস্যা হবে তখন ইনস্টিটিউট এটা ডিল না করে এটা ডিল করবে কাস্টমার সাপ্লায়ার থেকে। এই অথরিটি তাকে এজেন্সি দিয়ে দিবে, সে ওটা সাপ্লায়ার সাথে বুঝবে। আগে থেকে যদি কোনো ডিফেক্ট থাকে, হিডেন ডিফেক্ট করে দেখা দেয়, সেটার জন্য ইনস্টিটিউটকে রেসপন্সিবল করা যাবে। পরে যদি আপনার কাছে আসার পরে কোনো ডিফেক্ট দেখা দেয় তাহলে সেটার জন্য রেসপন্সিবল করা যাবে। এই এটা দুটো মিলাই পড়বেন, 4, 9, 4, 10। মানে হলো আপনি আসলে ক্রেডিট ফ্যাসিলিটি একটা লোকের আপনার কাছে মোরাবাহার জন্য আসছে, আপনি 1 লক্ষ টাকা একটা ক্রেডিট ফ্যাসিলিটি তাকে দিবেন যে ঠিক আছে আপনি ফ্রিজটা কিনেন, কিন্তু সে পরে আর আসে না। আপনি আসলে তার অ্যাকাউন্টে ফ্যাসিলিটি দিয়ে দিচ্ছেন, কিন্তু সে পরে আসলে আসে না, কিনে নাই। আপনি শুধুমাত্র ক্রেডিট ফ্যাসিলিটি ইস্যু করছেন, তাকে একটা চিঠি দিচ্ছেন যে ভাই আপনি যে অ্যাপ্লিকেশন করছিলেন, আগ্রহ প্রকাশ করছেন, সেটার জন্য আপনাকে আমরা ক্রেডিট ফ্যাসিলিটি অ্যালাউ করছি, পাস করছি, মিটিং টিং করে ওকে। কিন্তু সে এটা এক্সিকিউট করে নাই, অনার করে, এটার জন্য আপনার কোনো ক্ষতি কিছু হয় নাই। আপনি কি এটার জন্য একটা ইস্যু করার জন্য একটা ফি নিয়ে নেবেন? সেটা হবে না। এটার জন্য কোনো ফি নিতে পারবেন না। কিন্তু কাগজপত্র রেডি করার জন্য যদি আপনার অ্যাকচুয়াল কোনো খরচ হয় সেটা আপনি নিতে পারবেন। সেটা কিভাবে তার সাথে চুক্তি হয়েছে, এটা কি আপনারা এক পক্ষ আপনি বহন করবেন বলছিলেন, তাহলে আপনি বহন করবেন। সে বহন করবে বলছিল, তাহলে সে বহন করবে। আর যদি কিছু বলা না থাকে তাহলে এটা প্রপোর্শনালি বহন করবে, সমান সমান। কিন্তু সেটা ক্রেডিট ফ্যাসিলিটি ফি না, সেটা হলো অ্যাকচুয়াল কোনো কস্ট হয়েছে তাকে এটা করতে গিয়ে, সেটার জন্য। ঠিক আছে, আমরা শেষ করি। সবাই ভালো থাকবেন, কালকে ক্লাস অফ থাকবে, সোমবারে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।